তো আমি ফার্স্টে আমার নামটা বলি। আমার নাম সুমিতা পাত্র। এবং তোমরা পড়ার আগে আমি কি করি সেটা তোমাদের জানা খুব প্রয়োজন। আমি হচ্ছে একটা প্রফেশনাল, মানে আমি মেডিকেল ফিজিসিস্ট। তো আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফিজিক্স শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স পড়বো এটুকু না ভেবেও আমরা জীবনে কিছু না কিছু কাজে লাগাবো, এর জন্য আমাদেরকে ফিজিক্স পড়তে হবে। তো ফার্স্ট আমি এটুকু জাস্ট বলে দিই যে আমি কি করি, এটুকু জানলে তোমাদের ভালো লাগবে। আমি মানে পুরো রিয়েল লাইফে ফিজিক্সকে কিভাবে ইউজ হয়, পুরো একদম মানুষের সব থেকে কঠিনতম যে সিচুয়েশন সেটা হচ্ছে ক্যান্সার, সেখানে কিভাবে ফিজিক্সকে ইউজ করা হয় সেটাতে আমি থাকি। মানে হচ্ছে আমি রেডিয়েশন থেরাপিতে থাকি, রেডিয়েশন থেরাপি ডিপার্টমেন্টে, এবং এটার নাম হচ্ছে মেডিকেল ফিজিসিস্ট। তো তোমরা হয়তো অনেকেই পরিচিত নও এই নামটার সাথে। আমি হলাম মেডিকেল ফিজিসিস্ট। তো ক্যান্সারের ট্রিটমেন্টে কিভাবে আমরা ফিজিক্স ইমপ্লিমেন্ট করি, বা তোমরা পড়েছো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তো সেই বিষয়ে আমি পড়াশোনা করি আর কি, একটু আধটু ফিজিক্স। তো আমি এটুকুই বলবো ফার্স্টে, মানে আমাদের ক্লাস শুরু হওয়ার ফার্স্টে, যে তোমাদের আর 1 মাস বাকি ক্লাস 11 পরীক্ষার। তো এটা তো জীবনে একটা পরীক্ষাই বটে, ভালো পরীক্ষা। এরপরে ক্লাস 12 পরীক্ষা, এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরো মানুষের জীবনে অনেক বড় বড় পরীক্ষা আছে। যেমন ধরো ক্যান্সার, আমি যে ব্যাপারে থাকি, তো সেই সমস্ত জায়গাতেও ফিজিক্স কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এরকম ভাবে তোমরা ফিজিক্সটাকে পড়ো, আমি এটাই বলবো আর কি। তো আমাদের সাথে আজকে তোমাদেরকে পড়াবে এই, মানে তোমাদের এই নেক্সট 1 মাসের প্রিপারেশনের জন্য যেটুকু সাহায্য করা যায় বা যেটুকু পড়ানো যায়, যেটুকু পড়ানোটাকে আরো ইজি করা যায় বা পড়ানোটাকে বোঝানো যায়, যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটুকু আমরা করতে চাইছি আর কি। তো আমাদের সাথে আছেন জয়দীপ স্যার, উনি পিএইচডি স্কলার। তো উনি আজকে তোমাদের ওই গ্র্যাভিটেশনাল বা মহাকর্ষ চ্যাপ্টারটা পড়াবেন। তো আমি ফার্স্ট ওনাকে একটু জাস্ট বলতে বলবো ওনার ব্যাপারে, তারপর উনি স্টার্ট করে দেবেন পড়ানো, ঠিক আছে? হ্যাঁ, আর সময় নষ্ট না করে আমি শুরু করি। তো আমার কথাবার্তা শোনা যাচ্ছে তো? তাহলে আমরা শুরু করতে পারি আজকে। তোমরা একটু ইন্টারঅ্যাক্ট করবে, যারা আমাকে হয়তো অনেকেই চেনো না, অনেকে হয়তো আমার ক্লাস করেছো। আম, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কথা ও শোনা আচ্ছা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে একটু একটু ইন্টারঅ্যাক্ট করো, ঠিক আছে? না হলে আমি বুঝতে পারবো না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, যে অনলাইনে এটা একটা মেইন প্রবলেম। তোমরা কমেন্টও করতে পারো। আচ্ছা, সবাই ক্লাস শুনছো তো? তোমরা একটু কিছু আমাকে রিয়াকশন দাও, না হলে আমার পড়াতে ভালো লাগবে না। আমি এখান থেকে একতরফা কথা বলে যাবো, জিনিসটা তো ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে কেন আমরা এরকম একটা ক্লাসের শুরু করছি সেটা জাস্ট ব্রিফলি বলে নি, খুবই হালকা করে, তাহলে এটা সুবিধা হবে তোমাদের বুঝতে যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা সায়েন্টিফিক মাইন্ডসেট তৈরি করা। কারণ দেখো, প্রবলেম জীবনে অনেক রকম আসবে। সেই প্রবলেম গুলোকে কিভাবে সলিউশন করবে সেটা কিন্তু প্র্যাকটিস হচ্ছে কি কিরকম ভাবে তোমরা এই যে পড়াশোনার যে জিনিসটা সেটাকে ট্যাকেল করছো। এবং বেস্ট সাবজেক্ট যদি পৃথিবীর বলা হয় যে এ, এমন কোন একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টটাকে পুরো লজিক্যালি দাঁড় করানো যায়, সেই জিনিসটা হচ্ছে কিন্তু ফিজিক্স, যেটা আমি যেমন ধরো এখন পড়াবো তখন তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। এবং আমি মানে আমার নাম জয়দীপ দে। আর আমি কি কাজ করি সেটা তো হচ্ছে আমি মেনলি রিসার্চ করি। আমার ফিজিক্সে বিএসসি এবং মাস্টার্স ডিগ্রির পর আমি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ করি। সেগুলো খুবই ইন্টারেস্টিং বিষয়, রিসার্চের বিষয়। কিন্তু আমি চাইবো যে এই যে রিসার্চ যে কাজটা,
সেই কাজগুলো যেন এরকম খুব লিমিটেড মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেগুলো যেন ছোট থেকেই, আমি যখন ক্লাস 11-12-এ পড়তাম, আমি তোমাদের মতোই ছিলাম জাস্ট 10 বছর আগে। ব্যাপারটা হচ্ছে আমি একজন স্টুডেন্ট, তো এই যে স্টুডেন্ট থাকার, কিন্তু যদি আগে থেকে এই এক্সপোজার গুলো থাকতো, যদি আমার সময় কেউ আমাকে বলতো যে এই ধরনের এতগুলো বিভিন্ন ধরনের কেরিয়ার অপশনস আছে, কেরিয়ার অপরচুনিটিস আছে, আমি সেগুলো নিয়ে পরে আরো ডিসকাস করবো বিভিন্ন সময়। কিন্তু এখন আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাই যে স্টেপ বাই স্টেপ লজিক্যালি যদি তোমরা ফিজিক্সটাকে বোঝো, তাহলে যে শুধু ফিজিক্সে নাম্বার পাবে সেটা কিন্তু না, সেটা আমি যখন পড়াবো তখনই তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু যে কোনো প্রবলেমকে ট্যাকেল করতে পারবে। এবার আমরা যে কিছু রকম ভাবে আমাদের যে শিডিউলটা তোমরা, আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করেছি, সেই 10টা ক্লাস আমরা নেব। সেই 10টা ক্লাসের মধ্যে দিয়ে আমরা পুরো 11-এর যে সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা, সেটা কভার করার চেষ্টা করব। সেটা কভার করার মাধ্যমে কিভাবে কভার করবো সেটা তোমরা ক্লাস শুরু হলে আস্তে আস্তে বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই আমি একটা যে স্ট্রাকচার বানিয়েছি যে কিরকম ভাবে আমরা এই জিনিসটা করব। তো ফার্স্টলি দেখো, গ্র্যাভিটেশনের আজকের যে টপিকটা, যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো, সেই টপিকটা থেকে মানে আজকে কি কি ডিসকাস করা হবে সেটা তোমরা অলরেডি জানো। ওই গ্রুপের ফার্স্ট ক্লাসের যতটা টপিক সেটা আমরা ডিসকাস করার চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যে, 11:30টার মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এবং আমি চাইবো যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করো। তোমরা হচ্ছে যেটা বুঝতে পারবে না সেটাই হচ্ছে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? এবার আমি শুরু করছি। ব্যাপারটা কি না, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো যে এই যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফোর্স। আমাদের ইউনিভার্সে 4টে ফান্ডামেন্টাল ফোর্স আছে, যে ফোর্স গুলোর মাধ্যমে পুরো ইউনিভার্সটা চলে। সেই ফান্ডামেন্টাল ফোর্স গুলো কি তোমরা হয়তো জানো, যেটা হচ্ছে, বা জানো না, না জানাটা কোনো বড় কথা নয়, কিন্তু প্রশ্ন না করাটা একটা দোষের জিনিস, ঠিক আছে? তো প্রশ্ন করবে যেটা বুঝতে পারবে না। তো 1 নম্বর ধরো একটা ফোর্স আছে যেটাকে বলা হয় স্ট্রং ফোর্স। স্ট্রং ফোর্স এটা কোথায় কাজ হয়? দেখবে যে দুটো প্রোটন, দুটো পজিটিভ আয়ন, তো একটা অন্যটাকে বিকর্ষণ করে। কিন্তু আমাদের নিউক্লিয়াসের মধ্যে এতগুলো প্রোটন, এতগুলো নিউট্রন কিভাবে স্ট্রংলি আবদ্ধ হয়ে আছে? সেটার কারণ হচ্ছে স্ট্রং ফোর্স। স্ট্রং ফোর্স হচ্ছে এই কারণেই এটার নাম স্ট্রং, কারণ এটা প্রচন্ড স্ট্রং। কতটা স্ট্রং সেটা আমি বলছি। 2 নম্বর হচ্ছে উইক ইন্টারাকশন, উইক ফোর্স। তোমরা পরে আরো যখন ফিজিক্স নিয়ে পড়বে, আমি এটা নিয়ে ডিটেলসে বললে তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা খারাপ হবে। আমি ফান্ডামেন্টালটা ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু গ্র্যাভিটি নিয়ে তোমাদের যা কোয়েশ্চেন আছে তোমরা সেগুলো আস্তে আস্তে করতে থাকবে। কিন্তু আমি একটা ভূমিকা তৈরি করছি যে কিরকম ভাবে জিনিসটা হচ্ছে, আমাদের কিভাবে বোঝা উচিত। তো উইক ফোর্সটা কি? উইক ফোর্সের মাধ্যমে বিটা ডিকে হয়, বিভিন্ন উইক ইন্টারাকশন হয়। এটা হচ্ছে একটা ইউনিভার্সের একটা ফান্ডামেন্টাল ফোর্স। এরপরের যে ফান্ডামেন্টাল ফোর্সটা আছে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সেটার মাধ্যমেই হচ্ছে কি একটা চার্জ অন্য চার্জকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। একটা ম্যাগনেট, তোমরা বুঝতে পারছো, ইলেকট্রিক বা ম্যাগনেটিক, এই দুটোই কিন্তু একটা একে অন্যের পরিপূরক। তোমরা যখন ক্লাস 12-এ পড়বে তখন আমি আরো ভালোভাবে বোঝাবো। এটা ক্লাস 12-এ একদম পুরো 12 জুড়ে ইলেকট্রোম্যাগনেটিজম আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং আমি লাস্টে যেটা বলবো, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, গ্র্যাভিটি। এবং এই যে গ্র্যাভিটি, এটা হচ্ছে এই সবগুলোর মধ্যে সব থেকে দুর্বল ফোর্স। তোমরা বলবে বাপরে, এই আমরা আকাশ থেকে পড়ে যাচ্ছি, ঠিক আছে, ছাদ থেকে লাফ মারলে নিচে পড়ে যাবো, এটা সব থেকে দুর্বল ফোর্স। হ্যাঁ, এটা সব থেকে দুর্বল ফোর্স, এবং সেই কারণেই এই জিনিসটা, মানে তাও এই জিনিসটার এই অবস্থা। কিন্তু এটা যেহেতু দুর্বল ফোর্স, এটা আমরা ম্যাক্রোস্কোপিক যে জিনিসগুলো, যেমন ধরো আমি, তুমি, বা এই যে গাছপালা, এগুলোর মধ্যে দেখতে পাই। আরো যে স্ট্রং ফান্ডামেন্টাল ফোর্স গুলো, সেগুলো আরো ফান্ডামেন্টাল পার্টিকেল, যেমন ধরো প্রোটন। প্রোটন আরো ফান্ডামেন্টাল পার্টিকেলস নিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় কোয়ার্ক, তারপর ইলেকট্রনস, ফোটনস। এইগুলোর মধ্যে কাজ করে হচ্ছে এই বাকি ফোর্স গুলো। এবং গ্র্যাভিটি যেহেতু খুবই উইক, তাই গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন ওই দুটো কোয়ার্ক বা এই সমস্ত ফান্ডামেন্টাল কাজে ব্যবহার হয় না। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যাভিটি। আমাদের গ্র্যাভিটিটা মানে কি, যখন দুটো মাস একে অন্যের কাছাকাছি আসে, তখন তারা একজন অন্যজনকে আকর্ষণ করে। এটা একটা কিরকম ভাবে আমি বোঝাতে পারি। ধরো ধরো এই যে এখানে দেখো, একটা হচ্ছে একটা একটা নীল বল, আর এটা হচ্ছে একটা লাল বল। এবার ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যখন এই যে ফোর্সটা কিন্তু অলওয়েজ
অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে কি? মানে তারা একটা অন্যটাকে আকর্ষণ করবে সবসময়। এরকম কখনোই হবে না যে একজন অন্যকে বিকর্ষণ করে। মানে কি, ধরো এই একটা বস্তু আছে যেটার ধরো ভর হচ্ছে এম, আর একটা ধরো M1, আর একটা ধরো বস্তু আছে যেটার ভর হচ্ছে ধরো আমি বলছি M2, ধরে নাও এটা 2 কেজি, এটা ধরে নাও 5 কেজি। তো এরা একজন অন্যজনকে আকর্ষণ করবে, সেটা আইজ্যাক নিউটন বলল। এবার আইজ্যাক নিউটন এটা বললেই তো আর হবে না, কিরকম ভাবে অ্যাট্রাক্ট করছে না করছে সেই জিনিসটা জানতে হবে। এবং আমি তোমাদেরকে একদম পুরো ভালোভাবে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে এই পুরো চ্যাপ্টারটাতে শুধুমাত্র একটাই ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এই যে ফোর্স, যেটা আইজ্যাক নিউটন বলেছিল, এই ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু দুটো মাসের গুণফল এবং তাদের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু সংযোজক যে সরল রেখা, কেন্দ্রবিন্দুটাও ইম্পর্টেন্ট কথা, কারণ মাঝখান থেকে করলে হবে না, এবং সরল রেখাটাও ইম্পর্টেন্ট কথা। তো এই যে কেন্দ্রবিন্দু সংযোজক সরল রেখার যদি দৈর্ঘ্য হয় আর, তাহলে সেই যে আর তার যে স্কোয়ার তার সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এই জিনিসটা নিউটন বিভিন্ন এক্সপেরিমেন্ট করার মাধ্যমে দেখতে পাচ্ছে। কারণ কি কি এক্সপেরিমেন্ট? নিউটন দেখছে যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, কত জোরে ঘুরছে সেটা ক্যালকুলেট করা হয়েছে। তোমরা আগের সেমিস্টারে সার্কুলার মোশনের সময় দেখেছো যে একটা বস্তু অন্য বস্তুর চারপাশে ঘোরার সময় একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগে, যে ফোর্সটা হচ্ছে mv²/r, এই ফোর্সটা লাগে। তো এই ফোর্সটা কিরকম ভাবে নির্ভর করছে, এই যে সমগ্র প্রাকৃতিক পরিবেশগুলোর উপর ভিত্তি করে দেখে নিউটন বললেন যে এই জিনিসটা হচ্ছে প্রপোর্শনাল টু দুটো মাসের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। গুণফলের সঙ্গে সমানুপাতিক, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। যে কোনো এই যে অনুপাত যখন হবে, তখন তোমাকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার মাধ্যমে এইখানের যে কনস্ট্যান্ট যে ভ্যালু একটা আছে যেটা দিয়ে এটাকে সমান চিহ্নে রূপান্তরিত করা হয়, সেটা তোমাকে জানতে হবে। সেটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, ঠিক আছে? তো এখানে ফার্স্টে নিউটন বললেন যে এই রকম ভাবে হতে পারে, তোমরা এক্সপেরিমেন্ট করে দেখো। তুমি ধরো বেশি মাস নেবে তাহলে বেশি ফোর্স হবে, আর কম মাস নিলে কম ফোর্স হবে। সেটাই আমি এখানে বলছি। যেমন ধরো এই যে নীল বল, নীল বলটা আর এটা হচ্ছে লাল বল, ঠিক আছে? এবার এই যে অ্যারোটা, এখানে যে অ্যারোটা দেখা যাচ্ছে না, এখানে তোমরা দেখতে পাবে যে অ্যারোটা আছে, এই অ্যারোটা সবাই দেখতে পাচ্ছ, এই অ্যারোটা হচ্ছে নির্ভর করছে, অ্যারোটার দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য হচ্ছে কতটা ফোর্স। এবার দেখো তোমরা যত এটা একটা অন্যটার কাছে নিয়ে যাবে, তত এই অ্যারোটার দৈর্ঘ্য বাড়তে থাকছে, এবং যত তোমরা এই দূরে নিয়ে যাবে এই অ্যারোটার দৈর্ঘ্য কমতে থাকছে। শুধু এটাই নয়, এরপরে আরেকটা কি জিনিস, ধরো তুমি এই নীল বলটার মাস বাড়াচ্ছ, ধরো মাস বাড়াচ্ছ, বলটা বিশাল বড় হয়ে গেল, ঠিক আছে? তখন কিন্তু এই অ্যারোটার দৈর্ঘ্য বাড়ছে। আবার ধরো লাল বলটাও বাড়াচ্ছ, তখনও কিন্তু এই অ্যারোটার দৈর্ঘ্য বাড়ছে। তার মানে কি, মাস বৃদ্ধি পেলে এটার ভ্যালু বাড়ছে। তার কারণ কি? কারণ এটা মাসের সঙ্গে মানে ভরের সঙ্গে গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে ধরো অল্প ডিস্টেন্স সরালেও প্রচন্ড কমে যাবে দূরত্বের বর্গের সাথে, ঠিক আছে? কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। ধরে নাও এই হচ্ছে আমাদের এই দুটো বল, এবার ধরো আমি একটার মাস বাড়াচ্ছি, কিন্তু তোমরা খেয়াল করে দেখো দুটো অ্যারোই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? একটার মাস বাড়ালেও দুটো অ্যারোই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, দেখবে। এটা হচ্ছে ধরো একটা সিচুয়েশন। এবার যদি আমি নীলটার মাস বাড়াই, দেখো তাহলে তো শুধু নীলের উপরের যে ফোর্সটা বা শুধু লালের উপরের যে ফোর্সটা, সেই ফোর্সটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা নয়। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি দুটো এই যে ফোর্সটা, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্সটা কিন্তু একজন অন্যজনের উপর কাজ করে এবং আরেকজন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বলটাও দেয়। সুতরাং শুধু এরকম হবে না যে একটা ফোর্স বাড়ছে অন্য ফোর্সটা থাকছে না, এটা কিন্তু হবে না। তো দুটো মাসের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবার আমরা আমাদের পড়ায় আসি। তো এটাই হচ্ছে এখানে ফান্ডামেন্টাল যে জিনিসটা তোমাদের জানতে হবে, যে ফোর্স ইজ ইকুয়াল টু, এবার যখনই আমি এটা ইকুয়াল টু দেব তখন সেটাকে হবে, সেটা এই যে এইটা হচ্ছে কনস্ট্যান্ট একটা, যে কনস্ট্যান্টের ভ্যালু কত, 6.67 ইন্টু 10⁻11 ইন এসআই ইউনিট, ঠিক আছে? ইউনিটটা কত কিভাবে বের করব? ইউনিট বের করাটা কোনো ব্যাপারই না। M1
m2/r², এই ফর্মুলাটা যদি তোমরা জেনে রাখো তাহলে জি সমান কি হবে, ফোর্স ইন্টু r² ডিভাইডেড বাই কত, m1 m2। এবার এটার এসআই ইউনিটে কি হবে, এর ইউনিট কেজি, এর এসআই ইউনিট কত, নিউটন ফোর্সের জন্য। এবং এই যে আর, আর হচ্ছে কি ডিস্টেন্স, এবং সেটার কত হবে, মিটার। তার মানে জি এর ইউনিট কি হবে, নিউটন মিটার পার কেজি স্কোয়ার। খুবই সহজ, এবং এখান থেকে ডাইমেনশনও বেরিয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো মনে রাখার কিছু নেই, এখানে একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা হচ্ছে G/m/r² হচ্ছে আমার ফোর্স। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা আমাকে বলো, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে বলো। ক্লিয়ার হয়েছে সবার? ওকে। তো এবার আমি যেটা বললাম একটু আগে, যে একটা বস্তুর উপর যে ফোর্সটা কাজ হচ্ছে, অন্য বস্তুর উপরেও সেই ফোর্সটাই কাজ হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা খুবই কনসেপচুয়াল একটা জিনিস যদি ধরো আমি যেরকম জিজ্ঞেস করি, যেটা দেখবে অনেক জায়গাতে থাকে, যে এই হচ্ছে আমাদের পৃথিবী, এবং এর উপর হচ্ছে একটা গাছ আছে, এবং এই গাছ থেকে আপেল পড়ছে নিচের দিকে, তাহলে একই ফোর্স আপেলের উপরেও পড়ছে, এবং সেই ফোর্সটাই আপেল পৃথিবীর উপরেও দিচ্ছে। তার মানে একই ফোর্স, আপেলের উপরে যতটা ফোর্স হচ্ছে পৃথিবীর উপরেও ততটাই ফোর্স হচ্ছে। তাহলে কেউ কি আমাকে বলতে পারবে যে কোন জিনিসটা কোন জিনিসের দিকে অ্যাক্সিলারেট হচ্ছে, মানে কি ত্বরণ তৈরি হচ্ছে? কারণ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে দুটোরই তো ত্বরণ তৈরি হবে, তো কোনটা ত্বরণ বেশি হবে, কোনটার ত্বরণ কম হবে? একটু আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, তাহলে আমারও পড়াতে ভালো লাগে। ঠিক আছে, তোমাদের যা মনে হয়, ভুল হলেও ভুল করাটা ভালো, কিন্তু বলো, বলো বলো বলো, যা খুশি বলো। যে কেউ, যে দুটোর উপরেই তো ফোর্স কাজ করছে, একই ফোর্স কাজ করছে, তাহলে আহ আপেলটা পৃথিবীর দিকে আসে নাকি পৃথিবী আপেলের দিকে যায়? কি মনে হয়? কি হলো, একটু কথা বলো। দুটোই স্যার হয়। দুটোই হয় না, দুটোই হয় না। আর কেউ, তোমার কি মনে হয় যে পৃথিবী আপেলের দিকে চলে যাচ্ছে? না না, আপেলটা পৃথিবীর দিকে আসে, শুধু আপেল তো ওটাই পৃথিবীর হচ্ছে। দিকে আসছে, কিন্তু ফোর্স তো পৃথিবীর ওপরেও যা দেওয়া হচ্ছে, আপেলের ওপরেও তাই হচ্ছে। সেটাই তো আমি একটু আগে বললাম, যে আপেলের ওপরেও যেটা হবে, আপেল যে ফোর্সটা অনুভব করছে, পৃথিবীও সেই ফোর্সটাই অনুভব করছে। তাহলে কেন শুধু আপেলটা পৃথিবীর দিকে আসছে, পৃথিবীটা কেন আপেলের দিকে যাচ্ছে না? পৃথিবীটার ওজন বা ভর বেশি, আপেলের দিকে পৃথিবীটার যাচ্ছে। ভর বেশি, এবং পৃথিবীটার ভর বেশি মানে যত ভর বেশি হবে তত তার অ্যাক্সিলারেশন কম হবে, তাই না? কারণ দেখো, ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে ফোর্স যদি আমি ফিক্সড রেখে দিই, তাহলে মাস যদি বেশি হয় তাহলে অ্যাক্সিলারেশন কম হতে হবে, কারণ দুটোর গুণফলটাকে তো সমান হতে হবে, তবেই না জিনিসটা হচ্ছে। তো যদি ধরো ফোর্স সমান, আমি যদি বলি যে 10, তার মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন সমান 10। তার মানে মাস যদি আমার হয়ে যায় 10, তাহলে অ্যাক্সিলারেশন হতে হবে 1। মাস যদি হয়ে যায় 5, অ্যাক্সিলারেশন কে হতে হবে 2। তার মানে মাস যত কম অ্যাক্সিলারেশন তত বেশি, অ্যাক্সিলারেশন যত কম মাস তত বেশি। এবার পৃথিবীর মাসের রেসপেক্টে আপেলের মাস এতটাই বেশি, মানে আপেলের মাস এতটাই কম যে আপেলের অ্যাক্সিলারেশন হয়। অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ। ত্বরণ মানে কি, ত্বরণ মানে একটা কোনো বস্তু স্থির অবস্থা থেকে যে চেঞ্জ হচ্ছে গতিবেগের, সেই জিনিসটা, গতিবেগের চেঞ্জটাকে তো ত্বরণ বলে। তাই আপেলের গতিবেগের চেঞ্জ হচ্ছে। আপেল কি ছিল, গাছের মধ্যে ছিল, তার মানে তার গতিবেগ কত ছিল, 0, এবং 0 থেকে তার গতিবেগটা চেঞ্জ হচ্ছে। কিন্তু
পৃথিবীর গতিবেগও জিরো ছিল, ধরে নাও পৃথিবীর গতিবেগ তো জিরো নয়, কিন্তু এই যে গাছ আর পৃথিবীর মধ্যে কার মধ্যে যদি আমি সিস্টেমটাকে ধরি, তাহলে পৃথিবীর গতিবেগও জিরো ছিল, কিন্তু পৃথিবীর মাস এত বেশি যে এর অ্যাক্সিলারেশন জিরো, মানে ত্বরণ জিরো, মানে গতিবেগের পরিবর্তনের হার জিরো, মানে গতিবেগের পরিবর্তনটাই জিরো। তার মানে গতিবেগ পরিবর্তিতই হচ্ছে না, কিন্তু আপেলের গতিবেগ পরিবর্তিত হচ্ছে, কারণ আপেলের মাস কম পৃথিবীর রেসপেক্টে। এটা এখানে বোঝার, কিন্তু বল কিন্তু দুটোতেই সমান হচ্ছে। ঠিক আছে, এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আমি এটা স্পিডে পরপর আমি এই কারণে এগোচ্ছি, কারণ তোমাদের 1 মাস পরে পরীক্ষা, তোমাদের কনসেপ্ট যেন পুরো ক্লিয়ার হয়ে যায়, কারণ ডেসক্রিপটিভ সাবজেক্টিভ কোয়েশ্চেন আসবে, তোমাদের কিন্তু মাথায় ক্লিয়ার রাখা অত্যন্ত জরুরি যে কি এক্স্যাক্টলি পড়ছো। আমি বলেছি যে পুরো জিনিসটার একটাই পড়ার জিনিস, সেটা হচ্ছে বল অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু Gmm/r²। বাকি সমস্তটাই হচ্ছে মনের খেলা, মাথার মধ্যে তুমি জিনিসটা কতটাকে ঢোকাচ্ছ সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখো, মহাকর্ষীয় বিভব বলে একটা কনসেপ্ট আছে, এটাও তো তোমাদের তাহলে পড়তে হবে। তাহলে স্যার কেন বলছেন যে একটাই জিনিস পড়ার, যে Gmm/r²? আরো তো এই তো মহাকর্ষীয় বিভব আপনিই তো পড়াচ্ছেন। পড়াচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে বিভব, এই কনসেপ্টটা এক কনসেপ্ট হিসাবে রাখতে হবে, যে এটা তোমরা আগেও কিন্তু পড়েছো, আমি তোমাদের যাদেরকে আগে পড়িয়েছি তাদেরকেও বলেছিলাম, কিন্তু এটা গ্র্যাভিটেশনাল বিভব, মানে কি মহাকর্ষীয় বিভব যখন হবে তখন মহাকর্ষীয় বিভব, অন্য কিছুর সময় হলে অন্য কিছুর বিভব, বিভব পার্থক্য তোমরা পড়েছো তো। বিভব জিনিসটার কনসেপ্ট যদি থাকে তাহলে মহাকর্ষীয় বিভব কোনো ব্যাপার নয়। বিভব মানে কি? বিভব মানে হচ্ছে যখন কোনো একটা বলের বিরুদ্ধে কেউ কোনো কাজ করে, সেই কাজটা সঞ্চিত থাকে ওই ফিল্ডের মধ্যে। এবার ফিল্ডটা যদি হয়, এখানে একটা ব্যাপার হচ্ছে সংরক্ষী বল যদি হয় কোনো একটা বল, তখন সেই বলের বিরুদ্ধে করা কাজ ওই বলের যে ফিল্ড, বলের যে ক্ষেত্র, সেখানে সঞ্চিত অবস্থায় থেকে যায়। তার মানে এই যে সঞ্চিত কাজ, এটাকে বলা হয় বিভব। ঠিক আছে, তোমরা কোয়েশ্চেন করবে, আমি বুঝতে পারছি হয়তো কঠিন লাগবে, কিন্তু একবার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তখনই তোমরা এটা বলতে পারবে যে হ্যাঁ, একটাই জিনিস পড়ার ছিল, নতুন জিনিস, সেটা হচ্ছে Gmm/r² সমান ফোর্স। বাকি বিভব তো আমরা পড়েছি, ইলেকট্রিক বিভব 1, তারপরে 12-এ কি আসবে, 12-এ ইলেকট্রোস্ট্যাটিক আসবে, এই জিনিসটা যেটা হচ্ছে বাংলায় কি বলে, তড়িৎ চুম্বকীয় বিভব হয়তো। ঠিক আছে, বিভিন্ন ফোর্স, এক একটা ফোর্সের জন্য এক এক রকম বিভব। তাহলে তোমরা কি সব বিভব পড়বে? তোমাদের জানতে হবে বিভব মানে কি। যেমন আমি যদি বলি যে গাছ মানে কি, সেটা তো ফার্স্টে জানতে হবে, তবেই না বুঝতে পারবে যে কোনটা ফুল গাছ কোনটা ফল গাছ এটসেট্রা, এইরকম। তার মানে তোমাকে জানতে হবে বিভব মানে কি। বিভব জানলে, মহাকর্ষীয় বিভব জানতে তোমাকে একটাই জিনিস জানতে হবে, যে ফোর্স ইজ ইকুয়াল টু Gmm/r²। তো কি যে জিনিসটা সেটা দেখো, সেটা হচ্ছে ধরো কোনো একটা, ধরো হচ্ছে এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীতে আমরা, পৃথিবীর একটা মাস আছে যেটাকে বলা হচ্ছে m, এবং এর থেকে এর যত কাছে কোনো একটা বস্তু থাকবে, সেই বস্তুটাকে পৃথিবী জোরে টানবে। ধরো সেই কতটা জোরে টানবে সেটা আমি এই ভেক্টরের, এটা তো ফোর্স, ফোর্স একটা ভেক্টর, বুঝতে পারছো কনসেপ্ট গুলো কতটা আসছে। ভেক্টর কিন্তু তোমরা পড়েছো। এবার ভেক্টরের লেন্থ নির্ভর করে ভেক্টরের মানের ওপর। তার মানে যত কাছে থাকবে তত এই ভেক্টরের লেন্থটা বেশি হবে, মানে কি দৈর্ঘ্যটা বেশি হবে। আমি যদি ফোর্সটা এঁকে দেখাতে চাই, মানে আমি যদি এইখানে কতটা ফোর্স আছে সেটা এঁকে দেখাতে চাই, তাহলে আমি ছোট্ট একটা দাগ দেবো। আশা করি দাগটা দেখতে পাচ্ছ সবাই, ছোট্ট দাগ। ঠিক আছে, কিন্তু আমি যদি কাছে দেখাতে চাই তাহলে আমি বড় দাগ দেব। ঠিক আছে, তার মানে পুরো জিনিসটা একটা পৃথিবীর ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে, ভালো করে তোমরা যদি ভেবে দেখো, জিনিসটা হবে এরকম। এটা ধরো পৃথিবী আমাদের, দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবং এই পৃথিবীর যে অভিকর্ষজ বল, সেটা দেখো পৃথিবীর কাছে যত তত ডিপ, এবং যত দূরে যাচ্ছে তত সেটা হালকা হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। মানে কি, মানে যত কাছে আসবে সেখানে ফিল্ড, মানে কি, মানে কি কতটা জায়গা জুড়ে ওই ফোর্সটা কাজ করছে। এই জায়গাটা কিন্তু অসীম জায়গা জুড়ে কাজ করছে, কিন্তু তোমরা দেখো যে ওর কাছাকাছি কিন্তু এটা স্ট্রং ফোর্স আছে, দেখো ডিপ যে সাদা জায়গাটা, এবং তার যত দূরে যাবে তত এই যে জায়গাটা কমে যাচ্ছে, মানে হালকা হয়ে যাচ্ছে, ফোর্সটা হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে যদি
এই ফোর্সের বিরুদ্ধে করা কাজ বা ফোর্সের সঙ্গে করা কাজ মানে কি, আমি যদি এইটা সবাই যদি বুঝতে পেরে থাকো, এবার ধরো আমি একটা অন্য বস্তু নিচ্ছি যেটার মাস হচ্ছে এম, এবং এই এম যে মাসটা সেটাকে আমি ঠেলে পৃথিবীর কোথাও একটা কোনো একটা সারফেসের কাছে নিয়ে আসতে চাইছি, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এবং সেই কাজটা সঞ্চিত হয়ে থাকবে এই ফিল্ডের মধ্যে, এবং সেই সঞ্চিত কাজটাকেই বলা হয় বিভব। তো একক ভরের কোনো বস্তুকে, মানে এই যে এম মানে যদি হয়ে যায় 1 কেজি, অসীম দূরত্ব থেকে, মানে ধরো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য, মানে ধরে নাও এই বিন্দুতে নিয়ে আসা হচ্ছে, সেখানে নিয়ে আসার জন্য যে কার্য করতে হয় সে তাকে ওই বিন্দুটির মহাকর্ষীয় বিভব বলে। মানে মহাকর্ষীয় বিভব এই পয়েন্টে একরকম হবে, এই পয়েন্টে কিন্তু অন্যরকম হবে। পৃথিবীর জন্যই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম মহাকর্ষীয় বিভব হবে, কিন্তু সেই পয়েন্টে মহাকর্ষীয় বিভব বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে ঠেলে 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 যে পয়েন্টে তুমি আনতে চাইছো সেই পয়েন্টে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হচ্ছে সেই কাজটা বলছে ওই পয়েন্টের বিভব। ঠিক আছে? এই যে কাজটা, এই কাজটা ওখানে সঞ্চিত হয়ে থাকবে কিভাবে? আমি অন্য একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি। সিম্পল উদাহরণটা কি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিস। ধরো হচ্ছে এখানে তুমি দাঁড়িয়ে আছো, এবং এখান থেকে এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স তো নিচের দিকে কাজ করছে, কিন্তু তুমি এখান থেকে একটা ঢিলকে, ধরো একটা পাথরকে, এম ভরের পাথরকে এর বিরুদ্ধে ঠেলে 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 এই উচ্চতায় তুললে, তাহলে এইটা করতে তোমাকে কত কাজ করতে হলো? না, এই যে এম ভরের বস্তুটার উপর নিচের দিকে একটা ফোর্স কাজ করছিল, যেটাকে বলা হয় ওই বস্তুটার ওজন, সেটা হচ্ছে এম ইন্টু জি। এবং এই এম ইন্টু জি, এই ফোর্সটা নিচের দিকে ছিল, তাও তুমি একে উপরের দিকে ঠেলেছো, তাহলে কার্য মানে কি? দেখো, ওয়ার্ক পাওয়ার এনার্জির কনসেপ্ট কাজে লাগছে। অনেক কিছু পড়তে হচ্ছে না, কিন্তু সব যদি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখে তাহলেই কোনো ব্যাপার না। কার্য মানে কি? কার্য মানে বল ইন্টু ডিস্টেন্স। এখানে কতটা ডিস্টেন্স? ডিস্টেন্স হচ্ছে আমি এইচ ওপরে তুলেছি, তার মানে বল ইন্টু ডিস্টেন্স। তো এই বল ইন্টু ডিস্টেন্স, তো বল কত? এম জি ইন্টু এইচ। তার মানে দেখো এম জি এইচ, এটা যে পোটেনশিয়াল এনার্জি হয়, পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স সেটা এম জি এইচ হয়, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। এই যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, এই এম জি এইচ, এটা কিন্তু এই পয়েন্টে এই বলটাকে তুললে ওর কাছে কিন্তু স্টোরড হয়ে আছে, ওর কাছে রয়ে গেছে। এটা যখনই তুমি এখান থেকে ছেড়ে দেবে, তখনই এই যে এম জি এইচ এর সমান হাফ এম ভি স্কোয়ার গতি নিয়ে ও নিচে আবার পড়বে। সুতরাং তোমার যে করা কাজ, সেই কাজটা ওখানে স্টোর হয়ে আছে। তো এটাকেই বলা হয় পোটেনশিয়াল, মানে কার্য ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল। সেই কারণেই কার্যের একক এবং এনার্জির একক একই হয়, কারণ কার্যটাই এনার্জি। মানে তুমি কোনো একটা বস্তুর বিরুদ্ধে যতটা কাজ করবে, বস্তুর সাথে যতটা কাজ করবে, সেটাই তোমার এনার্জি। যেমন ধরো ফিজিক্সে আমি যদি বলি যে আমার এনার্জি তোমাদের থেকে বেশি, তখন এটার মানে হচ্ছে আমি ফিজিক্স নিয়ে বেশি কাজ করেছি তোমাদের থেকে, সে কারণে ওখানে আমার এনার্জি স্টোরড হয়ে গেছে। ঠিক আছে? তো সেই রকম ব্যাপার, যে তুমি যে কাজটা করবে কোনো একটা বিষয়ের উপর, সেটাই তোমার এনার্জি হবে, এবং সেটাই হচ্ছে তোমার সেই পোটেনশিয়াল এনার্জি বিভব। সুতরাং কার্য ইজ ইকুয়াল টু এনার্জি হয় সব সময়। সেই কারণে কার্যের ইউনিটও এসআই ইউনিটে কত? জুল, এবং এনার্জির ইউনিটও জুল, কারণ এটা জুল। তো এইটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে কার্যটা সঞ্চিত হয়েছিল কেন? কারণ তুমি একটা বাধার বিরুদ্ধে কাজ করেছো। ঠিক যেরকম ফিজিক্স বা যে কোনো কিছু, যে কোনো ভালো কাজ এমনি এমনি হয় না। এমনি এমনি হয় না বলেই পৃথিবীতে সবাই ভালো কাজ করে না। খারাপ কাজ প্রচুর লোকে করে, কিন্তু ভালো কাজ করতে গেলে কষ্ট করতে হয়। তার কারণ হচ্ছে সাধারণত সমাজের যে ব্যাপার স্যাপার এবং যে সাধারণত প্রকৃতি তোমাকে ভালো কাজ করতে বাধা দেবে, এবং বাধার বিরুদ্ধে করা কাজ তোমাদের শক্তি হিসাবে সঞ্চিত হবে। সেই কারণে দেখো, পৃথিবী একে নিচের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তুমি একে বাধার বিরুদ্ধে উপরে তুলেছো বলেই এর কাছে এমজিএইচটা স্টোরড হয়েছিল। কিন্তু গ্র্যাভিটির ক্ষেত্রে আমি একটা অন্য কথা বলছি। ধরো যে পৃথিবীতে ওকে নিজের দিকেই টানছে, এই হচ্ছে পৃথিবী,
এবং এখানে ধরো একটা বস্তু আছে, সেটার মাস ধরো স্মল এম, এবং পৃথিবীর মাস যদি হয় ক্যাপিটাল এম, এ তো একে এর দিকেই টানছে। তাহলে আমি অসীম দূরত্ব থেকে ধরো এদিকে নিয়ে আসার জন্য, মানে ও তো ওদিকেই টানছিল, তাহলে আমি সেদিকেই নিয়ে যাচ্ছি, যেদিকে টানছে আমি সেদিকেই নিয়ে যাচ্ছি। তাহলে কি আমাকে কাজ করতে হবে, নাকি আমাকে মানে কি হবে, মানে পজিটিভ কাজ যদি হয় বিরুদ্ধে নিয়ে যাওয়া, তাহলে গতির দিকে নিয়ে যাওয়ার কাজটাকে কিরকম করতে হবে, সেটাকে কি সাইন দিয়ে বোঝাতে হবে? তোমরা অবশ্যই বুঝতে পারছো, সেটাকে নেগেটিভ সাইন দিয়ে বোঝাতে হয়। তোমরা যারা পড়ে ফেলেছো তারা অলরেডি জানো যে আহ, যে এই যে গ্র্যাভিটেশনাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জিটা, সেটা নেগেটিভ হয়। তার যে একটা ইনটিউটিভ ধারণা, যে একটা ইনটিউটিভ ধারণা বলতে হচ্ছে কি, যে হ্যাঁ এটা তো নেগেটিভই হওয়ার কথা ছিল, এরকম টাইপের যে মনের মধ্যে যে ধারণাটা, এটা কিন্তু এইখান থেকেই আসছে যে আমি সেই দিকেই কাজ করতে হচ্ছে যে দিকে ফোর্স আছে। এতক্ষণ অব্দি ঢিলটাকে উপরে তুলছিলাম, কারণ সেই কারণে ওখানে এমজিএইচ একটা হয়েছে, এমজিএইচ যে এনার্জিটা সেটা ওখানে স্টোর হচ্ছিল, কারণ ওটা আমি বিরুদ্ধে কাজ করেছি, বলের বিরুদ্ধে। কিন্তু আমি বলের দিকে যদি কাজ করি তখন, যেমন ধরো পৃথিবী তো টানছে, আমি সেদিকেই নিয়ে আসছি, তাহলে কি সেটা নেগেটিভ কাজ হবে। এবং কাজটা কত হবে, কাজ অলওয়েজ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যে কাজ সমান হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। ধরো এটা হচ্ছে ডি। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে বল, আচ্ছা ব্যাপারটা আমি পরে বলছি, এটা নতুন ব্যাপার। এখন অব্দি বলো যে তোমাদের মনে কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমরা সবাই বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু বলবে আমাকে, ঠিক আছে? আর কোয়েশ্চেন, পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জিটা কেন নেগেটিভ ভাবে থাকবে বলে? হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা কি কারণে নেগেটিভ হচ্ছে দেখো। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, আমি ধরো একটা সিম্পল এক্সাম্পল দিলাম, যে আমার যখন এখানে আমি দাঁড়িয়েছিলাম, তখন আমি এখানে একটা বল হাতে করে দাঁড়িয়ে আছি, সেই বলটাকে পৃথিবী নিচের দিকে টানছে। তাই এই বলের বিরুদ্ধে যদি আমি কাজ করি, আমি যদি বলটাকে ওপরে তুলি, তাহলে কি বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। সেই কারণে এই যে কাজটা, সেটা সঞ্চিত হয়ে থাকছে এখানে, এবং এটা হচ্ছে একটা পজিটিভ এনার্জি। এটা কোনোদিন নেগেটিভ হতে দেখেছো? এটা কোনোদিনই নেগেটিভ হতে দেখবে না, কারণ এটা হচ্ছে একটা পজিটিভ এনার্জি, কারণ এটা বলের বিরুদ্ধে করা হচ্ছে। কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যখন তোমরা দেখবে করবে, আমি এটা আরো বলছি একটু পরের ডিটেলসটা, কিন্তু আমি এই সংজ্ঞাতে কি দেখলাম, সরি এখানে নয়, সংজ্ঞাতে আমি কি দেখলাম, যে একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য যে কার্য করতে হয়। মানে কি, মানে অসীম দূরত্ব থেকে আমি এটাকে নিয়ে আসছি এখানে, কিন্তু এ তো এদিকেই টানছে, পৃথিবী তো ওই দিকেই টানছে, তাহলে অসীম দূরত্ব থেকে যেদিকে টানছে সেই দিকেই যদি নিয়ে আসি, মানে যদি ধরো আমি অসীম দূরত্ব থেকে এখান থেকে বলটা এদিকে নিয়ে আসি বা নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাকে কত কাজ করতে হবে, আমাকে যদি উপরের দিকে তুলতে হচ্ছে এমজিএইচ কাজ করতে হয়, তাহলে আমি যদি এখান থেকে নিচের দিকে নিয়ে আসি, মানে ডাইরেকশনটা তো চেঞ্জ, মানে আমি বলছি যে পৃথিবী টানছে আর আমি ওদিকেই নিয়ে যাচ্ছি, তার মানে আমাকে কোনো কাজ করতেই হচ্ছে না, আমাকে 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 বরং এইদিকে উল্টো দিকে টানতে হচ্ছে, মানে ওই দিকে ফেলে দেওয়াটাকে বাঁচানোর জন্য। সুতরাং তোমরা এটা মনে রাখো যে কাজের বলের দিকেই যখন কাজটা করা হচ্ছে, তখন সেই কাজটা আসলে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? আর বলের বিরুদ্ধে যখন কাজটা করা হচ্ছে, তখন সেই কাজটা পজিটিভ কাজ হচ্ছে। কারণ একটা তো কনভেনশন রাখতে হবে, যদি এইটাকেও নেগেটিভ তোমরা বলতে পারতে, তাহলে ওইটাকে পজিটিভ বলতে হতো। কিন্তু তাহলে ধরো আমি এরকম ভাবে বলছি, আমেরিকায় বসে কেউ অন্যরকম ভাবে বলছে, তাহলে তো হবে না। একটা স্ট্যান্ডার্ড ফর্মালিজম আছে, যে কিরকম ভাবে পুরো পৃথিবী সায়েন্সটাকে বুঝবে। তো যখন কেউ বলে যে কেউ পজিটিভ কাজ করছে, সেটার মানে সে কোনো বলের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু কেউ যদি বলে কেউ নেগেটিভ কাজ করছে, তার মানে সে স্রোতের তালে ভেসে যাচ্ছে, ঠিক আছে? যেমন ধরো, যেমন আমি বলছি স্রোতের তালে ভেসে যাওয়া মানে নেগেটিভ কাজ করা, এটা এটা কি কিভাবে নেগেটিভ এখানে এসেছে, তার কারণ হচ্ছে নর্মালি আমাদের সমাজে সমস্ত কিছুই যেগুলো হচ্ছে স্রোত নর্মাল ভাবে চলে, সেগুলো হচ্ছে নর্মালি খারাপের দিকেই যায়। ভালো কাজ করতে হলে বিরুদ্ধেই যেতে হয়, ঠিক আছে? সবকিছুতেই ওই রকমই একটা ব্যাপার, যে তুমি যখন বলের বিরুদ্ধে কাজ করবে তখন সেটাকে পজিটিভ কাজ বলা হবে, এবং যখন বলের দিকেই কাজ করবে তখন সেটাকে নেগেটিভ কাজ বলে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে, যে বলের দিকেই কাজটা হচ্ছে,
ঠিক আছে, এটা তোমরা যখন আবার ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে পরে পড়বে, বিভবের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। বলের দিকে হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা এখানে এমনি দেখে বুঝতে পেরে যাবে যে আমি তো এবার সংজ্ঞা আমি জানি বিভবের। বিভবের সংজ্ঞা হচ্ছে কি না, আমি যে কাজ করব সেই কাজটা স্টোরড হয়ে থাকবে সেটাকে বিভব বলে। তো এখানে হচ্ছে আমি এইখানে একটা মাস আছে এম, সেটাকে আমি এটা ধরে নাও ইনফাইনাইট ডিস্টেন্স, সেখান থেকে ধরো আমি এই একটা অন্য সবুজ কালিতে করছি, এই পয়েন্টে নিয়ে আসতে চাইছি, এই পয়েন্টে বিভব ক্যালকুলেট করতে চাইছি, বিভব। এবং সংজ্ঞা অনুযায়ী আমি কি দেখলাম যে এই মাসটাকে আমাকে যদি ঠেলে এইখানে নিয়ে আসতে হয়, তাহলে যে কাজটা আমি করব সেই কাজটাই হচ্ছে এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের পোটেনশিয়াল। তো আমি এটা ধরো ক্যালকুলেট করতে এটুকু করতে হবে, এটুকু আমি বুঝে গেছি যে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, যে কাজটা করতে হবে সেটাকে বলা হবে বিভব। তো আমি এখন একটা সিম্পল কোয়েশ্চেন করি যে এইখানে এই যে পৃথিবী একটা ফোর্স দিচ্ছিল, ধরো এই পয়েন্টে একটা ফোর্স দিচ্ছিল, সেটা হচ্ছে ধরো এই দিকে পৃথিবীর দিকে, এটা হচ্ছে F1। কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে পৃথিবীর যত কাছে আসবে তত ফোর্সটা বাড়তে থাকবে, যেটা আমি একটু আগে দেখালাম। কারণ ওটা হচ্ছে Gmm/r², আর যত আরটা নিচে আছে তাই আর যত বড় হবে ফোর্স তত কম হবে, আর যত কম হবে ফোর্স তত বেশি হবে। তার মানে আমি যদি এই পয়েন্টে ফোর্স দেখি, এই ফোর্সটা বড় হবে। তার মানে এই যে এটা গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, মানে এখানে এখানে আরেকটু বড়, এখানে আরো একটু বড়, এখানে আরো একটু বড়, এবং এখানে আরো বড়, সব থেকে বড় হচ্ছে এখানে, এটা হবে। তার মানে এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু ফিক্সড নয়। আমি যে এখান থেকে এখানে নিয়ে যাব, এই প্রত্যেকটা পয়েন্টে ফোর্স হচ্ছে ডিফারেন্ট। তাহলে আমাকে এখন কার্য বের করতে গেলে, ওয়ার্ক ডান বের করতে গেলে কি করতে হবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স করতে হবে, টি। তো এটা আমি একটু আগে mgh করে দিলাম, কেন? তখন আমরা পৃথিবীর খুব কাছে ছিলাম, এবং এইখানেও একে mg বলেও টান ছিল, এবং যখন আমি তুলেছি তখনও তাকে mg বলেই টান ছিল, কারণ এটা পৃথিবীর রেসপেক্টে খুবই অল্প ডিস্টেন্স গেছে। কিন্তু আমি যখন অসীম দূরত্ব থেকে কোনো একটা জিনিসকে নিয়ে যাচ্ছি, অসীম দূরত্বে কি হারে টান ছিল? জিরো, টানেই নি। ধরো অনেক দূরে, এত দূরে যে পৃথিবীর অধিকর্ষ মানে ক্ষেত্রের বাইরে বেরিয়ে গেছে, এটা হয় না থিওরিটিক্যালি, কিন্তু অনেক যত দূরে যাবে তত আস্তে আস্তে কমতে থাকবে। তো প্রায় ধরে নাও জিরো, কিন্তু ওকে আমি টেনে 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 এনেছি, তার মানে কি বলটা আস্তে আস্তে বেড়েছে বেড়েছে বেড়েছে। তার মানে এখানে তো ফোর্সটা কনস্ট্যান্ট নয়, এখানে ফোর্সটা হচ্ছে ভ্যারি করছে ডিস্টেন্সের সাথে সাথে। তো এই সমস্ত ক্ষেত্রে তুমি এখানে এরকম করতে পারবে না যে এই যে ধরো ডিস্টেন্সটা হচ্ছে ডি এবং এই ফোর্সটা আমি জানি হচ্ছে এফ, তাহলে এফ ইন্টু ডি হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। কারণ ফোর্সটাই তো কনস্ট্যান্ট নয়। ফোর্সটাই যদি কনস্ট্যান্ট না হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে, বুঝতে না পারলে বলবে, খুবই ইন্টারেস্টিং, যে এখানে, আচ্ছা এখানে না, এই যে এখানে আমার ফোর্স কত ছিল? এখানে আমার ফোর্স ছিল একটা, সেটা হচ্ছে পৃথিবী থেকে এই ডিস্টেন্স দূরে কতটা ফোর্স আছে, জি। এটার মাস যদি হয় এম, এটার মাস যদি হয় এম, এবং আমি পোটেনশিয়াল বের করতে চাইছি। পোটেনশিয়াল বের করতে চাওয়ার সময় সংজ্ঞাতে কি বলা হয়েছিল? যে একক ভরের বস্তুকে, তার মানে এই এম সমান হচ্ছে 1 কেজি। তো 1 কেজি কে আমি নিয়ে আসছি, তার মানে এখানে এম, এবং এই যে ডিস্টেন্সটা এটা ধরে নাও r1। তাহলে এই পয়েন্টের উপর ফোর্স কত না জি এম এম, যেখানে স্মল এম সমান 1 কেজি। তার মানে স্মল এম সমান 1 কেজি, মানে স্মল এম সমান আমি লিখছি এম ইন্টু 1 ডিভাইডেড বাই r1 এর স্কোয়ার। এটা হচ্ছে আমার f1। এবার এটাকে একটু ঠেললাম, ঠেলে জিনিসটাকে এখানে নিয়ে চলে এলাম। এবার এখানে কি হচ্ছে ব্যাপারটা, এখানের ফোর্স তো আলাদা হয়ে যাবে। এই ডিস্টেন্সটা ধরো r2, তাহলে এই যে f2 যেটা হবে সেটা হবে কি gm/r2 স্কোয়ার। তার মানে এক একটা জায়গায় এক এক রকম ফোর্স। তাহলে আমি কি রকম ভাবে বের করব যে টোটাল ওয়ার্ক ডানটা কত হচ্ছে? না, আমি কি করব, যে এইখানে যখন এই ফোর্সটা ছিল, F1 ফোর্স ছিল, সেখানে ওই ফোর্সটা তো অল্প সময়ের জন্য হলেও ছিল, তাহলে ওই সময় ওটাকে ডিআর ডিস্টেন্স, খুবই ছোট ডিস্টেন্স ধরো নিয়ে এসেছি, তারপরে ফোর্সটা আবার চেঞ্জ হয়েছে, দিয়ে আবার ডিআর নিয়ে এসেছি, তারপরে আবার চেঞ্জ হয়েছে, আবার ডিআর নিয়ে এসেছি। তার মানে আমি যে ছোট 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 যে কাজ, সেই ছোট 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 কাজগুলোকে এরকম ভাবে পুরো রাস্তাটাকে ভাগ করবো, পুরো রাস্তাটাকে ভাগ করে নিলাম। এবার আমি বলবো যে এইখানে যে একটা ফোর্স আছে যেটার নাম F1, এখানে আর একটা ফোর্স আছে যেটার নাম F2, এখানে আর একটা ফোর্স আছে যেটার নাম F3 ডট 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 ধরো এফ কিছু একটা আছে। তো
এই ফোর্সটা এইটুকু জায়গা, খুবই ছোট জায়গার জন্য তো কনস্ট্যান্ট থাকবে। তো সেই খুবই ছোট জায়গার জন্য যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাকে কি করতে হবে, F1 ইন্টু ডিআর প্লাস F2 ইন্টু ডিআর প্লাস F3 ইন্টু ডিআর, এরকম করে পুরো কাজগুলোকে যোগ করতে হবে। এবং এই সমস্ত যোগগুলোকেই করাকেই বলা হয় ইন্টিগ্রেশন, আর কিছুই না। সমগ্র এই যে ডিস্টেন্সটাকে, সেই ডিস্টেন্সটা জুড়ে যোগ করাকে বলা হয় ইন্টিগ্রেশন। তোমরা যখন করবে তখন ম্যাথমেটিক্স এটা করবে, সেই ইন্টিগ্রেশন তো কিছুই না, ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছুই নেই। ইন্টিগ্রেশন মানে যোগ করা, ঠিক আছে, জাস্ট সিম্পল যোগ। এক আর একে দুই হয়, ওই সেম সেম জিনিস, কিন্তু জাস্ট লেখার কায়দাটা ডিফারেন্ট বলে মনে হয় যে বিশাল হাইফাই কিছু একটা, সেটা নয়। তো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আমি কোনো একটা ডিস্টেন্সে নিয়ে আসছি, যেমন আমি বললাম যে এই পয়েন্টে যদি আমি জানতে চাই যে কতটা আমার পোটেনশিয়াল, তো এই পয়েন্টটার নাম ধরো, এই পয়েন্টটা ধরো এখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে, তাহলে ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্স দূরে নিয়ে আসছি, এবং এফ ডট ডিআর, এটার মানেই হচ্ছে কি এই জিনিসটা। এবার এই জিনিসটা যখনই করবে তখন কি না, দেখো ইন্টিগ্রেশন ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে এফ মানে কি জি এম বাই আর স্কোয়ার আমি বললাম, ইন্টু ডিআর, ব্যাস ব্যাস এইটুকুই। এবার ইন্টিগ্রেশনটা হচ্ছে জানতে হবে, ইন্টিগ্রেশন করাটা যে বিশাল হাইফাই কিছু জিনিস সেটা না, এটাও নিউটনই করেছিল। ওই প্লেগ যখন হয়েছিল তখন হচ্ছে ওদের ওখানে লকডাউন হয়ে গেছিল, আমাদের এখানে কোভিড এর মতো। তো লকডাউনের সময় ও এরকম যোগ করার একটা কায়দা বের করেছিল, ঠিক আছে, যে এরকম কি করে আমরা যোগ করবো, যোগ করার কায়দা, আর কিছু না এটা। তো জি আর এম এটা তো কনস্ট্যান্ট, তো কি করতে হয়, 1/r² ডিআর, এটাকে করতে হয়। এবং এটা দেখবে তোমাদের এই যে ইনফাইনাইট, তোমাদের আশা করি ইন্টিগ্রেশন 12-এ আছে, সুতরাং আমি এখানে ইন্টিগ্রেশন নিয়ে বেশি আর কিছু বলবো না। তো এটাকে করলে যে জিনিসটা হবে সেটা হবে কি, যে মাইনাস জিএম বাই আর। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কারণ সামনে পরীক্ষা আছে, আমি এই জন্য ডিটেলস কিছু বলছি না, যে কি করে এখন ইন্টিগ্রেশন করে তার ডিটেলস সমস্ত কিছু আমি অবশ্যই বলবো। ঠিক আছে, সেটা কিন্তু তাহলে হচ্ছে আমাদের যে মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে পরীক্ষায় ভালো আগে রেজাল্ট করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তারপরেই তোমাদেরকে মানে রেজাল্টটাও ইম্পর্টেন্ট, নলেজটাও ইম্পর্টেন্ট। তো এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট। ওকে, নলেজের জন্য আমি আছি অলওয়েজ, পরীক্ষা শেষ হয়ে গেল নলেজ হবে। ঠিক আছে, এখানে বুঝতে কারোর অসুবিধা হয়েছে? হ্যাঁ, না, কিছু কিছু বুঝতে পারছো না? আচ্ছা, কিছু কি বুঝতে পারছো না? ঘুম পাচ্ছে মনে হচ্ছে নাকি? কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, জ্যোতিষমানের ঘুম পেয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি আমি শেষ করে দেবো, কোনো চাপের কিছু নেই। চলো এবার একটা অঙ্ক করে নিই। এই অঙ্কটা, মানে অঙ্কগুলো কেন করব, কারণ হচ্ছে তাহলে বুঝতে পারবো যে এক্সামের মানে তোমাদের কতটা ঠিকঠাক বুঝতে পারছো কি বুঝতে পারছো না। ঠিক আছে, তো এই এই যে মহাকর্ষীয় বিভবের একটা গাণিতিক সমস্যা হচ্ছে, দেখো যে এম ভরের দুটো গোলক আর ব্যবধানে রয়েছে। তো গোলক দুটির কেন্দ্র সংযোজককারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত হয়? করতে পারবে? কেউ কোনো কথাবার্তা বলছো না? কি খবর সবার, ঘুম পাচ্ছে? চলো চলো চলো, রিভিশন হয়ে যাবে না? ভালো করে একটু পড়াশোনা করে নাও, তাহলে রিভিশন হয়ে যাবে। আমাকে বলো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, বলো। কি ব্যাপার?
সবাই ঘুমিয়ে পড়লো? না স্যার পড়ছি। বাকিরা একটু একটু অন্য কথা বলে নি। তোমরা সবাই আমাকে বলো যে তোমরা কোন স্কুলের পড়ো। অবন্তিকা, হ্যাঁ স্যার বলুন। কিছু ইন্টারাক্ট করো, না হলে আমার পড়ানোর এনার্জি থাকছে না। কোন স্কুল তোমার? জয়নগর পল্লী শ্রী বিদ্যানিকেতন। আচ্ছা আচ্ছা। অদৃশ, জয়নগর স্কুল। কি স্কুল? জয়নগর স্কুল ওই জয়নগর, আচ্ছা আচ্ছা। আর আছে অঙ্কিতা। কান্দোয়া মক্কা। আচ্ছা। জ্যোতিষ্মান, জয়নগর। আচ্ছা। রক্তিম, স্যার জয়নগরী। আচ্ছা। জয়নগর থেকে সবাই বেশি আছে নাকি? সায়ন, দুজন সায়ন আছে আমাদের কাছে। বলো। আকলা ইউসি হাই স্কুল। ও, আরেকজন সায়ন। জয়নগর। আচ্ছা। সায়ন্তনী, স্যার কান্দোয়া মহাকালী হাই স্কুল। আচ্ছা। শ্রেয়া, স্যার জয়নগর স্কুল। জয়নগর স্কুল। সৌমদীপ্ত, জয়নগর স্কুল। আচ্ছা। আর কে আছে আমাদের সাথে? সুপ্রিয়, হ্যাঁ সকলে স্কুল স্যার। আর আছে আমাদের সাথে স্বস্তিকা। স্যার বেলকুলাই সিকেএসসি বিদ্যাপীঠ। আচ্ছা। তো যতটা যা বললাম, তোমরা তো সবাই বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম আছো কেউ? না স্যার, সবাই বেঙ্গলি মিডিয়াম। সবাই বেঙ্গলি মিডিয়াম, তো ঠিক আছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। যেভাবে যেরকম ভাবে মানে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা আমাকে কিন্তু বলবে, ঠিক আছে, যাতে সুবিধা হয় আমারও। চলো, একটু কথাবার্তা হয়ে গেল। এবার ধরো আমি জিজ্ঞেস করছি যে এম ভরের মানে এই কোয়েশ্চেন গুলো যদি তোমাদের রেডি হয়ে থাকে, তাহলে মানে মোটামুটি আজকের যতটা টপিক আজকে ক্লিয়ার করব, মানে গ্র্যাভিটেশনের দুটো ক্লাস হবে, গ্র্যাভিটেশনটা পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে। তো দেখো, যে মহাকর্ষীয় বিভব নিয়ে যে জিনিসটা বলা হচ্ছে, যে এম ভরের দুটো গোলক আছে, আর ব্যবধানে আছে, তো সিম্পল কি করবে না, এই হচ্ছে এম একটা, এই হচ্ছে এম আর একটা, ঠিক আছে, এই দুটো গোলক আছে, তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা বলা হচ্ছে আর, এবং গোলক দুটির কেন্দ্র সংযোজককারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত। তো মহাকর্ষীয় বিভব তো -gm/r একটা এম এর জন্য, ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী যদি দেখা হয়, আমি কনসেপ্ট পরে বলছি। তো gm/r, তো যদি হয় এই এই ডিস্টেন্সটাতে, এইখানে তো জানতে চাওয়া হয়েছে যে এই পয়েন্টটাতে, তো এই পয়েন্টটাতে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, r/2 বলেছে মধ্যবিন্দু, এবং এখান থেকে কত, r/2। এই যে r/2 দূরে এই মাসটার জন্য কি হবে, gm/r/2, আর এই মাসটার জন্য কি হবে, gm/r/2, ঠিক আছে। এবার তোমাদের কনসেপ্টটা খেয়াল করতে হবে। কনসেপ্টটা কি বলেছিলাম আমি, যে একটা অসীম দূরত্ব থেকে কাজ করতে, মানে ইউনিট একটা মাসকে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হয়, সেই কাজটাকে কি বলে, সেই কাজটাকে বলা হয় বিভব। তো এই যে এখানে ধরো এই অসীম একটা জায়গা থেকে আমি এখান থেকে, এটা ধরো ইনফাইনাইট, তো এই ইনফিনিটি থেকে আমি একটা বস্তুকে নিয়ে আসছি। তো এতক্ষণ ধরে আমি যখন বললাম যে এখানে একটা পৃথিবী ছিল, আমি নিয়ে আসছি, তখন কি শুধু পৃথিবীটা একা তাকে টানছিল? এবার এক্ষেত্রে কি হচ্ছে, যে এখানেও একটা মাস আছে, এখানেও একটা মাস আছে, ঠিক আছে। তার মানে কি, যখন কোনো একটা বস্তু অসীমে আছে, এখান থেকে আস্তে 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 নিয়ে আসা হচ্ছে, তখন তাকে প্রত্যেকটা পয়েন্টে এও টানছে, এও টানছে। তাহলে তাকে এই জায়গায় নিয়ে আসতে হলে কি করতে হবে, টোটাল এর বিরুদ্ধে বা এর বলের জন্য যে কাজটা করতে হচ্ছে সেটাও
হবে কাজ, প্লাস আরো একটা কাজ করতে হবে এই বলটার জন্য। তার মানে এই যে এই কাজটা আর এই কাজটা, যেহেতু পোটেনশিয়াল বা বিভব মানে কাজ ছাড়া আর কিছুই না, তার মানে দুটো কাজ, তো দুটো কাজ আমি অ্যাড করে দেব। দুটো কাজ যেই আমি অ্যাড করে দেবো তাহলে কি হবে, 2 ইন্টু জি এম বাই আর বাই 2, তার মানে 4 জি এম বাই আর। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে বিভব মানে কি, বিভব মানে কাজ, টোটাল কাজ। যদি এবার এবার আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা এখানে আরো একটা বল ছিল যেটার মাস ছিল এম, এবং এখান থেকে এর ডিস্টেন্স যদি আর বাই 2 হয়ে থাকতো, যদি না হয়ে থাকতো অন্য হবে, তখন কি হবে, সেটাকে 3 দিয়ে গুণ করতে হতো। যদি আর একটা থাকতো যেটার মাস আর এম না, যেটার মাস ধরে m2, তাহলে ওখান থেকে যে ডিস্টেন্সটা সেটা কি হতো, এর সঙ্গে জি m2 বাই ধরে নাও এটার ডিস্টেন্স r2, তখন বাই r2 যোগ হয়ে যেত। মানে যা থাকবে সেখানে সেটার সঙ্গে যোগ করতে হবে, মানে কাজ, টোটাল কাজটা যোগ করলেই যেটা হবে সেটা হচ্ছে বিভব। সুতরাং এই যে বিভবের যে কনসেপ্টটা, সেটা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ধরো ধরো এরকম ধরো এলো যে এরকম একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাস আছে, একটা হচ্ছে m1, একটা ধরো m2, একটা ধরো m3। তারপর বলা হলো যে এর মধ্যবিন্দুতে বিভব কত। ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে। হতে পারে ধরো একটা পঞ্চভুজ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, তো তোমাকে কি জানতে হবে, তোমাকে জানতে হবে যে এই যে ডিস্টেন্সটা, সমবাহু ত্রিভুজের মধ্যমাটা কোথায় ছেদ করে, 2:1 অনুপাতে ছেদ করে, এর উচ্চতাটা কত হয়, √3/2 ইন্টু বাহু। তো এইরকম ভাবে জ্যামিতি খাটাতে হবে, এবং তোমাকে মেনলি যে জিনিসটা জানতে হবে কোনো জায়গার পোটেনশিয়াল বের করার জন্য, সেটা হচ্ছে এর মাস, যেটা হচ্ছে বলে দেওয়া হয়েছে, এবং এই ডিস্টেন্সটা ধরে নাও এটা r1, এটাও r1ই হবে, এটাও r1ই হবে, কিন্তু হয়ে হয়ে যেতে পারে r2, এটা হয়ে যেতে পারে r3। তখন কি হবে যে জি m1 বাই r1 প্লাস জি m2 বাই r2 প্লাস এইটা ধরো m2 এর সঙ্গে 2 আছে, 3 এর সঙ্গে 3 আছে, প্লাস জি m3 বাই r3। ঠিক আছে, তার মানে কি, যোগ করে দিলেই, সমস্ত কাজগুলো যোগ করে দিলেই হবে হচ্ছে আমার টোটাল বিভব। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়ালটা সেটা বলের দিকেই কাজটা করা হচ্ছে, তাই প্রত্যেকটা বিভব হচ্ছে নেগেটিভ, এবং সেই কারণে এই যে প্লাস করছে তো ঠিক আছে, কিন্তু সেই সবগুলোই কিন্তু আসলে নেগেটিভ। তাই এখানে এই যে পুরো জিনিসটা হচ্ছে, এইগুলো কিন্তু আসলে নেগেটিভ সামনে আছে, তাই আসলে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে -4gm বাই আর। তার মানে যোগ করার ফলেও নেগেটিভই ওয়ার্ক ডান হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরে আমি পরেরটায় যাচ্ছি। যে এম এম এবং 4m ভরের দুটো বস্তু পরস্পরের থেকে আর দূরত্বে আছে, বস্তু দুটির সংযোজক রেখার যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0 হবে, সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত। একটু আগে যেমন কি কোশ্চেন ছিল, যে কোনো একটা বিন্দু যেটা হচ্ছে মধ্যবিন্দু আছে, সেই মধ্যবিন্দুতে বলে দেওয়া হয়েছিল, এখন কোন বিন্দুতে আছে সেই মধ্যবিন্দু নাকি অন্য বিন্দু, সেই বিন্দুটা বলে দেওয়া হয়নি। বলা হচ্ছে কি, যে এমন একটা জায়গা থাকবে যে জায়গাটায় ক্ষেত্র প্রাবল্য 0। এটা তোমরা অনুভব করবে কি করে, এটা অনুভব ধরো এভাবে করবে তোমরা। আমি যেমন এটা পৃথিবীর ক্ষেত্রে বলছিলাম, ধরো এটা হচ্ছে একটা মাস, যেটার এবং যেটার হচ্ছে ক্ষেত্র প্রাবল্যটা আমি এরকম মানে দিয়ে দেখানো হচ্ছে, যে যেটা ডিপ অ্যারো, সেটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বেশি, যত কাছে তত ডিপ। এবার দেখো মজাটা হবে যখন আমি এর পাশে আর একটা জিনিস নিয়ে চলে আসবো, তখন দেখো দুটোর মধ্যবর্তী একটা জায়গা আছে যেখানে জিনিসটা খুব হালকা হয়ে যাচ্ছে। দুটো যে ভর আছে, সেই দুটো ভরের মধ্যবর্তী যে জায়গাটা, সেই এমন একটা জায়গা আসছে, সেই জায়গাটায় দেখো আবার হালকা হয়ে যাচ্ছে। এটা যখন থাকছিল না, তখন কিন্তু ওই জায়গাটায় ছিল হচ্ছে ডিপ ছিল, কিন্তু এই যেই আমি আরেকটা জিনিস নিয়ে চলে আসব, তখন দেখো এই যে মাঝখানে একটা জায়গা আসছে, যে জায়গাটায়
ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে যাচ্ছে। কারণ কি? কারণটা খুবই সিম্পল, কারণ হচ্ছে দুদিক থেকেই তাকে টানছে। ধরো এখানেও একটা বস্তু আছে এবং এখানেও আরেকটা বস্তু আছে, তাহলে এই যে একটা পয়েন্ট, এখানে যদি একটা মাস থাকে এম, ধরো এটার মাস হচ্ছে একটা M1, এটার মাস হচ্ছে একটা M2, তাহলে এর এক্স্যাক্টলি মাঝে হবে না, কারণ এটা যদি দুটোর মাসই M1 হতো তাহলে এক্স্যাক্টলি মাঝে কি হতো, যে দুদিকেই, কারণ এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান, এই দুদিকেই সমান বল প্রযুক্ত হতো, তাই এখানে কোনো বলই, টোটাল নেট ফোর্সটা হয়ে যেত জিরো। তাই এখানে হচ্ছে ক্ষেত্র প্রাবল্য জিরো। ক্ষেত্র প্রাবল্য মানে কি? ক্ষেত্র প্রাবল্য মানে একক মাসকে যে ফোর্স দিয়ে টানা হয় সেটাকে ক্ষেত্র প্রাবল্য বলে। কি করে বের করবো ক্ষেত্র প্রাবল্য? না, আমি তো বলেছি একটাই ফর্মুলা আমি জানবো, সেটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই একটা ফর্মুলায় আমি জানি। তো ক্ষেত্র প্রাবল্য বা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মানে কি? ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে যখন একটা মাসের ভ্যালু এম ইজ ইকুয়াল টু আমরা 1 কেজি করে দেব, তখন 1 কেজি ভরের উপর যে এসআই ইউনিটে অবশ্যই যে ফোর্সটা কাজ করছে, যত নিউটন ফোর্স কাজ করছে, সেটাকে বলা হয় ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তো সেটার মানে কত? সেটার মানে জি এম বাই আর স্কোয়ার, এটাকে বলা হয় ক্ষেত্র প্রাবল্য। তার মানে কি? আমার একক মাসকে ঠেলে ঠেলে কোন একটা জায়গায় নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটাকে বলা হচ্ছে বিভব। একক মাসকে যে ফোর্স দিয়ে টানা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে কি? তোমরা প্রথমেই পড়েছো নিউটনের সূত্রে, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তার মানে ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা আবার নিউটন কি বলছে? নিউটন বলছে ফোর্স ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এটা। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি হবে? নর্মাল অ্যাক্সিলারেশন কি হচ্ছিল? এখান থেকে আমরা কি পাবো? যে এ ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। তার মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে কি? যে গ্র্যাভিটেশনাল ফোর্স বাই মাস। তাহলে যখন একটা পৃথিবী একে টানছে, আপেলকে টানছে, তাহলে আপেলের অ্যাক্সিলারেশন কত হবে? এটা হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে আমাদের আর্থের, আর এটা ধরো আপেলের। তাহলে আপেলের অ্যাক্সিলারেশন কত হবে? না, ফোর্সকে মাস দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ফোর্সকে যদি আমরা মাস দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, যেটাকেই তোমরা স্মল জি বলে জানো, যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা ভেবে দেখো, এটাই কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য। জি এফ ইজিক্যাল টু জি এম এম বাই আর স্কোয়ার। তার মানে কি, এম যদি, আমি কি বললাম, এম এর ভ্যালু যদি 1 কেজি হয়, তাহলে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কত হবে? সেটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য, সেটা কত হবে? জি এম বাই আর স্কোয়ার। আর দেখো, এক গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তার মানে দুটো কিন্তু, তাহলে কি এক? এক নয়, তার নিউমেরিক্যাল ভ্যালুটা এক হতে পারে। ঠিক আছে, এখানেই হচ্ছে লজিক, যেটা আমি বলতে চাইছিলাম, যে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন এলে তোমরা কিরকম ভাবে সেটাকে ডিল করবে, সেটা নির্ভর করছে তোমরা কিভাবে ফিজিক্সটাকে ডিল করছো। কারণ ফিজিক্সে সমস্ত এই যে আননোন সিচুয়েশন, একটা ধরো আমি তোমাদের কনফিউজ করে দিলাম, ঠিক আছে, তোমরা আমাকে কি কেউ বলতে পারবে যে এই যে ক্ষেত্র প্রাবল্য এবং যে অ্যাক্সিলারেশন, এই দুটো এক হচ্ছে কি করে? এই দুটো কি এক হওয়ার কথা ছিল? কারণ এটার ইউনিট কত? এটার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটার ইউনিট হচ্ছে নিউটন। তো কোথায় গন্ডগোল করলাম আমি? কি বোঝাতে, আমি আমি কি বোঝাতে ভুল করছি? কি হচ্ছে? কেউ একজন বলো, এটাকে ইন্টারেস্টিং করে ফেলো, ঠিক আছে, কোনো বোরিং ব্যাপার নয়। কি হচ্ছে আমাকে বলো, যে কি হলো, মানে আমি কি ভুল পড়াচ্ছি না কি হচ্ছে সব? নাকি তোমরা ভুল বুঝছো, নাকি আমি ভুল বুঝছি? হতেই পারে আমি ভুল বলছি। আমি যেমন বললাম আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, তো তোমরা হয়তো এতদিন বিভিন্ন টিচারের কাছে পড়েছো, স্টুডেন্টের কাছে হয়তো বেশি পড়োনি, তো স্টুডেন্টরা কিন্তু ভুল করতে পারে। তো ভেবে দেখো যে কি, মানে কি সমস্যাটা কি হলো? ক্ষেত্র প্রাবল্য আর অ্যাক্সিলারেশন এক কি সবসময় এক হবে, নাকি আলাদা হবে, নাকি কোনো পার্টিকুলার ক্ষেত্রে এক হবে? কি মনে হচ্ছে? যে কেউ তাড়াতাড়ি, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। অদৃশ বলো, অদৃশ। আমি ফার্স্টে অদৃশকে দেখতে পেয়েছি, অদৃশ বলো। অদৃশ কি ঘুমিয়ে স্যার পড়েছে? একবার কোশ্চেনটা বলুন।
প্রশ্নটা হচ্ছে যে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি করে বের করব? জি ইজ ইকুয়াল টু কি? যে কোনো অ্যাক্সিলারেশন মানে ফোর্স বাই মাস। তো ফোর্স মানে কি? জি এম বাই আর স্কোয়ার। তো এটাকে যদি আমি 1/m করি, মাস দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? জি এম বাই আর স্কোয়ার হবে। আবার ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে ফোর্স জি এম বাই আর স্কোয়ার। ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা তোমরা বইয়ে পড়বে যে একক ভরের বস্তুকে যে বল দিয়ে টানা হয় সেটাকে ক্ষেত্র প্রাবল্য বলে। তার মানে কি, এমটাকে যদি বলা হয় 1 কেজি, তখন আমার কি জিনিসটা হয়ে যাচ্ছে? জিএম বাই আর স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। তার মানে ক্ষেত্র প্রাবল্য আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দুটোর যে ভ্যালু, সেই দুটো সেম বোঝা হচ্ছে, কিন্তু ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ফোর্স, যেটার ইউনিট হচ্ছে নিউটন, এবং এটা হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে একটা ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে যার ইউনিট ধরো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই দুটো ডিফারেন্ট হচ্ছে কেন, তোমরা একটু ভেবে দেখার চেষ্টা করবে। হয়তো ঘুম পেয়ে যাচ্ছে, আমি পরের দিনের উত্তরটা জানতে চাইবো, ঠিক আছে? প্রশ্নটা বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। তো বলছে কোন কোন পয়েন্টে, এখানে দেখো প্রশ্নটা খেয়াল করো, এরকম প্রশ্ন তোমাদের আসবে, তোমাদের যখন সমস্ত কিছু মাথার মধ্যে রেডি, তখন হচ্ছে সব নিয়ে মানে সব নর্মাল জিনিসপত্র, ছেলে খেলা কি না, এম এবং 4m এই দুটো ভরের দুটো বস্তু পরস্পরের থেকে আর দূরত্বে আছে, এবং বস্তু দুটির সংযোজক রেখার যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, সেই বিন্দুতে বিভবের মান কত হবে? তো যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, সেই বিন্দুটা ফার্স্টে বের করার চেষ্টা করা হোক। না, এম এবং 4m ভরের দুটো বস্তু আর দূরত্বে আছে, কি করে বের করব? না, এম এটা হচ্ছে একটা বস্তু, এবং আর একটা বস্তু হচ্ছে 4m। এবার হচ্ছে আমি স্পিডে পড়াই, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে না হলে। ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে কিন্তু কোয়েশ্চেন করবে, আমি বারবার বলছি কোয়েশ্চেন করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো আমিও তো সমস্ত কিছু এগুলো মুখস্থ করে আসিনি, তো তার মানে আমি করছি কি করে, আমার মাথায় একটাতেই জিনিস আছে যে জিএমএম বাই আর স্কোয়ার, এই একটা ফর্মুলা দিয়ে আমি সমস্ত কিছু করার চেষ্টা করছি। তো কোয়েশ্চেন গুলো করবে যাতে তোমরাও খালি একটা জাস্ট লাইন পড়বে জিএমএম বাই আর স্কোয়ার, এবং সেখান থেকে পুরো গ্র্যাভিটেশনাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কোন পয়েন্টে এর ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে? তো ধরে নাও ক্ষেত্র প্রাবল্য মানে কি, একক ভরের বস্তুকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। ধরে নাও এই যে এই পুরো ডিস্টেন্সটা যদি আর হয়, ধরে নাও এক্স ডিস্টেন্স দূরে ক্ষেত্র প্রাবল্য শূন্য, মানে এখানে যদি আমি একটা 1 কেজির বস্তু রাখি, তাহলে তার উপর দুদিকেই সমান ফোর্স অ্যাপ্লাইড হবে। তার মানে এই দিকের যে ডিস্টেন্স সেটা কত? আর মাইনাস এক্স। তাহলে এই যে এই এক্স ডিস্টেন্স দূরে এম ভরের জন্য কতটা ক্ষেত্র প্রাবল্য হবে? ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা আমি একটু আগেই বললাম, যে জি এম ইন্টু আরেকটা কি করছি 1, কারণ এটা হচ্ছে 1 কেজি আর এটা হচ্ছে এম কেজি, বাই এক্স স্কোয়ার। আর ওই দিকেও সেম হবে, সেটাও কি হবে না, জি ইন্টু 4m ইন্টু 1, কারণ এখানে 1 কেজি, ডিভাইডেড বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তার মানে জি আর এম কেটে গেল, তাহলে 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/r মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তার মানে 1/x ইজ ইকুয়াল টু 2/r মাইনাস এক্স। ঠিক আছে, তার মানে কি, এখান থেকে তোমরা কি লিখতে পারো, যে r মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x। তার মানে 3x সমান r, x সমান r/3। তার মানে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে r/3। তার মানে কি, এই যে ডিস্টেন্সটা সেটা কত হবে? 2r/3। মানে আর এর 3 ভাগের 1 ভাগ একটা, আর একটা হচ্ছে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ, একটা 3 ভাগের 1 ভাগ। তো এবার হচ্ছে ওই বিন্দুতে মানে এই পয়েন্টটাতে ক্ষেত্র প্রাবল্য শূন্য, সুতরাং এবারে ওই পয়েন্টটা বের করলে, এবং ওই পয়েন্টটাতে এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে তার বিভব কত হবে, কি করে বের করবে? না, আর কিছুই না, যে এখানে একটা আমার কি বেরিয়েছে এম, এবং এখান থেকে এটা হচ্ছে কত 4m, এবং এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত r/3, এবং এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 2r/3। তাহলে আমি কি বললাম, দুটোর জন্য জাস্ট অ্যাড করে দেবে, কি না, জি এম বাই r/3 প্লাস জি ইন্টু 4m বাই 2r/3।
এবং যোগ করার সময় মাথায় রাখবে যে এই দুটোই কিন্তু নেগেটিভ। কেন নেগেটিভ সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে কি হচ্ছে যে জি এম কমন নিয়ে নাও, কি হবে মাইনাস জি এম কমন নিয়ে নাও, তাহলে কি হবে 1/r/3 মানে 3/r প্লাস 2 2 এ 4, তো কি হচ্ছে 2m/r, আবার হচ্ছে নিচে 3 মানে উপরে 3 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 6, সরি এম তো কমন নিয়ে নিয়েছি, তার মানে 6 আর 3 9, তার মানে 9/r মাইনাস জি এম 9/r। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরাও আমার সাথে সাথে করবে, আমার ভুল হলে তোমরা ধরাবে, কারণ তোমরাও শিখছো আমিও শিখছি। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে কোশ্চেন করবে, আমি স্পিডে বেরিয়ে যাচ্ছি যে না, যাতে পুরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো তোমরা যদি রেডি করে নাও ভালো করে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পুরো রেডি। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ এর পরের কনসেপ্টটা আমি অলরেডি বলে ফেলেছি আগেরটা বলার সময়, যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো মাস ইনটু অ্যাক্সিলারেশনের যেটা আমরা নিউটনের সূত্রে পড়েছি, তো অ্যাক্সিলারেশন যখন বের করব তখন আমি ফোর্সকে মাস দিয়ে ভাগ করব। সুতরাং অভিকর্ষজ অ্যাক্সিলারেশন করার সময় আমি আবার বলছি, আমি একটাই ফর্মুলা জানি, ফোর্স ইজ ইকুয়াল টু জি এম m/r²। তোমরা যার অ্যাক্সিলারেশন বের করতে চাইছো, যার অ্যাক্সিলারেশন বের করতে চাইছো তার মাস দিয়ে সেটাকে ভাগ করে দাও ফোর্সটাকে, কারণ দুটোতেই কিন্তু সমান ফোর্স হচ্ছে। যেরকম বললাম আপেল আর পৃথিবী, তোমরা আপেলের অ্যাক্সিলারেশনও বের করতে পারো, পৃথিবীর অ্যাক্সিলারেশনও বের করতে পারো। তো আপেলের অ্যাক্সিলারেশন বের করার জন্য তোমরা আপেলের মাস দিয়ে ভাগ করে দেবে এই ফোর্সটাকে, তাহলে কি হবে জি m/r²। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্বরণ। এরপরে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ, তাহলে গ্রহটির অভিকর্ষজ ত্বরণ কত হবে? তো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত? জি m/r²। তো বলছে যে অন্য একটা আছে গ্রহ, যেটা ধরে নাও জি ড্যাশ, সে যে জি ড্যাশ এর কি হবে, জি ড্যাশ তার কি বলছে ভর পৃথিবীর ভরের 4 গুণ, তার মানে কি জি ইন্টু 4m, আর কি বলছে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ, তার মানে 2r এর হোল স্কোয়ার। তার মানে কি হচ্ছে যে জি ইন্টু 4m ডিভাইডেড বাই 4r², তার মানে 4 কেটে গেল, তাহলে হচ্ছে জি m/r², সেমই রয়ে গেল জিনিসটা। ঠিক আছে, তো গ্রহটির অভিকর্ষজ ত্বরণ কত, যেটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ সেটাই। ঠিক আছে, তারপরে ধরো একটা কোয়েশ্চেন, যে চাঁদের ভর চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 এবং চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। চাঁদ ও পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের অনুপাত নির্ণয় করো। অভিকর্ষজ ত্বরণ মানে কি, জি ইজ ইকুয়াল টু কি না জি m/r²। আমি কোথা থেকে পেয়েছি, জি m/r² কে m দিয়ে ভাগ করে দিয়েছি, দিয়ে জি m/r² পেয়ে গেছি। তো সেখান থেকে আমাকে বলেছে চাঁদের কি, মানে এবার ব্যাপারটা কি যে এখানে বলা হচ্ছে যে 1/80 আর এটা 1/4, ঠিক যেমন আগেরটা করলাম ঠিক একই রকম। সবাই পারবে কি পারবে না আমাকে বলো, পারবে সবাই? সৌমদীপ্ত পারবে, জ্যোতিষ্মান পারবে, স্বস্তিকা, সায়ন, বাহ বাহ বাহ, ঠিক আছে। চলো তাড়াতাড়ি, নাহলে ঘুমোতেও তো হবে রাতে। ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ তার বর্তমানের 60% করে দেওয়া হয়, তবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু জি m/r²। এবার কি বলা হচ্ছে যে ব্যাসার্ধ হঠাৎ করে তার বর্তমানের 60% করে দেওয়া হলো, মানে কি এখন জি ড্যাশ যেটা হবে সেটা হচ্ছে কি জি এম বাই, যে নতুন যে আরটা, সেই আরটা হচ্ছে 60/100 ইন্টু আর, সেটার স্কোয়ার। তার মানে কি, তার মানে জি এম বাই 6/10, 6/10 মানে কি 3/5, তার মানে 3/5 আর এর হোল স্কোয়ার। তার মানে জি এম ডিভাইডেড বাই 9/25 r²। তার মানে 25/9 ইন্টু আগের যে জি।
হয়তো অনুপাত জানতে চাওয়া হয়েছে, তো অনুপাতটা এভাবে হচ্ছে জি ড্যাশ বাই জি, এই অনুপাতটা বেরিয়ে যাবে যে কিরকম তার চেঞ্জ হবে। তার মানে তোমাদেরকে জাস্ট জানতে হবে যে ব্যাসার্ধটা কিরকম হচ্ছে বা না হচ্ছে, সেই রকম অনুযায়ী এই জিনিসটা চেঞ্জ হবে। তার মানে কি, এই যে অভিকর্ষজ ত্বরণ সেটা মাস এবং ব্যাসার্ধ এই দুটোর উপরে নির্ভর করছে। এরপরে একটা কনসেপচুয়াল জিনিস আছে। কনসেপচুয়াল জিনিসটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের বৃদ্ধি বা হারের যে ব্যাপারটা, অভিকর্ষজ ত্বরণ কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে। মানে কি, মানে এই যে পৃথিবী ঘুরছে তার একটা প্রভাব থাকবে, পৃথিবীর তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার একটা প্রভাব থাকবে। কেন থাকবে? কারণ ত্বরণটা আর কিছুই না, এটা হচ্ছে ফোর্সের সঙ্গে রিলেটেড। ফোর্স যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে কিন্তু ত্বরণ চেঞ্জ হবে। এবার ফোর্স কেন চেঞ্জ হবে? ফোর্স বিভিন্ন কারণে চেঞ্জ হতেই পারে। ঠিক আছে, ফোর্স কিরকম ভাবে চেঞ্জ হবে? ধরো এই যে এই ক্ষেত্রে তুমি যত ডিস্টেন্স যত বাড়াবে তত ফোর্স চেঞ্জ হবে, যেরকম আমি আগে বললাম। সুতরাং বিভিন্ন জায়গায় যে ত্বরণ একই হবে সেটা নয়। যেমন আমি প্রথমে বললাম যে যখন ওই যে বিভব ক্যালকুলেট করা হচ্ছিল, যে অসীম দূরত্বে তো ফোর্স 0, তারপরে কাছে যত আসছে তত ফোর্স বাড়ছে, তার মানে ফোর্স ডিফারেন্ট হচ্ছে, তার মানে অ্যাক্সিলারেশন ডিফারেন্ট হবে। তো পৃথিবীর কাছে, একদম কাছে হচ্ছে যে জিনিসটা আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, সেটা হচ্ছে পৃথিবীর একদম কাছে। কিন্তু যত পৃথিবী থেকে তুমি যদি উপরে উঠতে থাকো তাহলে কিন্তু এই যে জিনিসটা, সেই সেই গ্র্যাভিটেশনের যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে ডিফারেন্ট হবে। তো এইখানে যে অভিকর্ষজ ত্বরণের যে পরিবর্তন হচ্ছে সেটা একটা ফর্মুলা দেখবে বইয়ে লেখা আছে। তো এই ফর্মুলাটা কি করে এসেছে, সেই জিনিসটা আমি পরে বলছি। কিন্তু তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা কোথায় কোথায় ব্যবহার করবো এবং কোথায় কোথায় ব্যবহার করব না। তো যখন আমরা কোনো ক্ষেত্রে ধরো উচ্চতা যখন বাড়ছে, ধরো হচ্ছে এই হচ্ছে একটা পৃথিবী আমার, এই পৃথিবী থেকে আমি ওপরের দিকে ওঠার চেষ্টা করছি। পৃথিবী থেকে আমি যত ওপরের দিকে উঠবো তত আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের পরিমাণ কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। এবং সেই কারণে কি হবে, গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন, যেটা হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ, সেটাও কমতে থাকবে কমতে থাকবে। যত উপরের দিকে ওঠা যাবে ততই হচ্ছে এই জিনিসটা কমবে। এবং এটা কিরকম ভাবে কমবে না, জি, এই যে এক্ষেত্রে যেখানে এই ফর্মুলাটা যেটা লেখা হয়েছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা কিভাবে হচ্ছে এবং তার ইউজ কেসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এখন। যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু, মানে এটা কিন্তু উচ্চতার জন্য, জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আজকের শেষ টপিক। সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ডিসকাস করে নেবো এবং তারপরে আমাদের সমস্ত আজকের যে যতটা টপিক সেটা ভালোভাবে রেডি হয়ে যাবে। সেটা হচ্ছে, তোমরা খেয়াল করার চেষ্টা করো যে যখন ধরো হচ্ছে এটা আমাদের পৃথিবী, এবং এই পৃথিবীতে কোনো একটা পয়েন্টে আমি একটা ফোর্স বের করতে চাই। ধরো এটার মাস হচ্ছে 1 কেজি। তো 1 কেজির ওপর যে ফোর্সটা, সেই ফোর্সটাকেই বলা হয় ক্ষেত্র প্রাবল্য। তো ধরো আমি ক্ষেত্র প্রাবল্যটা বের করতে চাইছি। তো এই ক্ষেত্র প্রাবল্যটা তখনই বেরোবে যখন আমি এখানে এর ফোর্সটা ক্যালকুলেট করব। তো কিভাবে এর ফোর্সটা আমি ক্যালকুলেট করব, যে আমি কি জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু জি এম ইন্টু 1 বাই আর স্কোয়ার। এবার এই যে জিনিসটা, যে জি এম বাই আর স্কোয়ার, এইটা কিন্তু বের করে নেওয়া একটা সহজ জিনিস। যে এখান থেকে একটা আর আমার ডিস্টেন্স আছে এবং এই আমার যে ফোর্স সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এবং এইটা তখনই ভ্যালিড যখন এই যে আর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা পৃথিবীর ব্যাসার্ধের থেকে বড়। পৃথিবীর ব্যাসার্ধের থেকে যখন বড় তখন ফোর্স ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার হবে। এবং 1 বাই আর স্কোয়ার, এই যে যদি আমরা গ্রাফ হিসাবে এঁকে দেখাই যে 1 বাই আর স্কোয়ারটা কিরকম হয় দেখতে, ধরো আমি এখানে গ্র্যাভিটেশনাল ক্ষেত্র প্রাবল্যটা, ফোর্সটা বোঝানোর চেষ্টা করছি। তো এই আরটা যখন পৃথিবীর আর ধরে নাও, পৃথিবীর রেডিয়াস ধরে নাও এ, তো 0 থেকে এ অবধি কি হবে সেটা নিয়ে আমি পরে আসছি। কিন্তু এ থেকে
যত ডিস্টেন্স বাড়ছে তত কিন্তু দেখো ডিস্টেন্স বাড়ার সাথে সাথে এই যে ফোর্সটা, সেই ফোর্সটা কমতে থাকছে। তার মানে ধরে নাও এখানে ম্যাক্সিমাম ছিল, দিয়ে আস্তে 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 এরকম ভাবে কমবে। 1/r² মানে হচ্ছে এরকম ভাবে কমবে। ঠিক আছে, এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে যদি আমি এখানে আমার পৃথিবীতে একটা খনি তৈরি করি এবং সেই খনি দিয়ে আমি পৃথিবীর ভেতরে ঢুকে যাই একটা টানেল কেটে, ধরো আমি এখানে চলে এলাম, এখানে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমার উপর কতটা ফোর্স কাজ করবে? কারণ আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার উপর যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা পড়বে সেটা কিন্তু এই জায়গাটার পড়বে। তার মানে আমার কাছে পৃথিবী, এই লাল পৃথিবীটা, হলুদ পৃথিবীটা ততক্ষণ অবধি ছিল যতক্ষণ আমি পৃথিবীর সারফেসে ছিলাম অথবা পৃথিবীর সারফেসের বাইরে ছিলাম, তখন আমার কাছে হলুদটা হচ্ছে পৃথিবী। কিন্তু আমি যখন টানেল খুলে ভেতরে ঢুকে গেছি, তখন আমার মাথার উপর কি আছে সেটা তো মাথার উপরে আছে, আমি তো টানেল খুলে ভেতরে ঢুকে গেছি। তার মানে আমি এখানে এখানে হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার পৃথিবী এখন। তার মানে কি, আমার সাপেক্ষে পৃথিবীর মাস কমে গেছে এবং সেই কারণে পৃথিবীর যে টান সেটাও কিন্তু কমে গেছে। তো টানেল করে করে আমি যদি একদম পৃথিবীর কেন্দ্রে চলে আসি, তাহলে আমার কাছে পৃথিবীর পরিমাণটা কত হবে? 0 হবে, কারণ আমার নিচে কোনো পৃথিবী নেই, আমার যা সমস্ত কিছু সব আমার মাথার উপরে চলে গেছে। সুতরাং আমার একদম কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কিন্তু 0 হয়, কারণ হচ্ছে অভিকর্ষজ বলই 0। তো বল 0 হলে তো ত্বরণ 0ই হবে। তার মানে যত আমি পৃথিবীর ভেতরে ঢুকবো তত আমার অভিকর্ষজ ত্বরণ কমবে, যত আমি পৃথিবীর বাইরে যাব তত আমার অভিকর্ষজ ত্বরণ কমবে। তো কি রকম ভাবে কমবে না, আমাকে জানতে হবে যে এই যে এরিয়াটা, এই এরিয়া নয়, এই যে পুরো ভলিউমটা, সেই ভলিউমটা কত। না আমরা সবাই জানি যে ভলিউমটাও কিছুই না, ভলিউম হচ্ছে কি 4/3πr³। যদি হচ্ছে এই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে তাহলে আমার পুরো যে পৃথিবীর যে মাস, সেই পুরো পৃথিবীর মাস আর এই যে এই মাসটার মধ্যে এই মাসটা কত মাস হবে? না এই মাসটা হবে, পুরো পৃথিবীর মাস যদি হয় m, তাহলে পুরো পৃথিবীর যদি ভলিউম কত হবে? 4/3πa³, কারণ পৃথিবীর রেডিয়াস হচ্ছে a। তার মানে একক ভলিউমের মাস হচ্ছে 4/3πa³ দিয়ে ভাগ করে দেবো পুরো মাসটাকে। এবং এর সাথে যদি আমি 4/3πr³ গুণ করি, তাহলে আমি কি পাবো? যে এই এরিয়াটার মাসটা পাবো। সবাই বুঝতে পেরেছো? এই যে ভলিউমটা, সেই ভলিউমটার মাস পাবো। তাহলে এই যে 4/3π এসব কেটে যাবে এবং আমার এই যে পুরো ভলিউমটা যেখানে আমি টানেল কেটে ভেতরে ঢুকে গেছি, সেইটার মাস কত হবে পৃথিবীর মাসের রেসপেক্টে? পৃথিবীর পুরো মাস যদি হয় ক্যাপিটাল M, তাহলে এই জায়গাটার মাস হবে ক্যাপিটাল M ইন্টু r³/a³। ঠিক আছে, তাহলে আমি এবার দেখো কনসেপ্ট এবার মাথায় ঢোকানোর চেষ্টা করো যে বাইরে যখন আমি ছিলাম তখন কি হচ্ছে, Gm/r²। এটা হচ্ছে যখন r ইজ গ্রেটার দেন a, মানে a হচ্ছে পৃথিবীর রেডিয়াস, a হচ্ছে রেডিয়াস অফ আর্থ। এবার যখন আমি যখন টানেল কেটে ভেতরে ঢুকে গেছি, তখন আমার G/r² এটা সেমই থাকবে, কিন্তু আমার ক্ষেত্রে যে মাসটা, সেই মাসটা হয়ে যাবে আর m না, m এর সাথে আমি কি বের করলাম, যে m এর সাথে r³/a³ গুণ থাকবে, r³/a³ গুণ থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে r² আর r³ আছে, তার মানে এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে Gm/a³ ইন্টু r। তার মানে দেখো এই যে ফোর্সটা, এটা r এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে লিনিয়ারলি, y=mx, এরকম মানে সরলরেখা টাইপের, মানে যত এটা হচ্ছে লিনিয়ারলি, এটা আর এরকম কার্ভ কিছু হবে না। তো সেই কারণে আমি যেটা বলেছিলাম যে এই জায়গাটা ফাঁকা রাখি, 0 থেকে a অব্দি কি হচ্ছে আমি জানি না, এখন আমি জেনে গেলাম 0 থেকে a অব্দি কি হচ্ছে, লিনিয়ারলি পুরো জিনিসটা বাড়ছে। তাহলে এই জিনিসটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে 0 থেকে a পর্যন্ত ফোর্স বা ত্বরণ, ফোর্স বাড়লে ত্বরণ বাড়বে, তো এই জিনিসগুলো লিনিয়ারলি উপরের দিকে বাড়ছে স্ট্রেট লাইন হিসাবে, এবং তারপরে এই রকম ভাবে 1/r² এর মতো নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার কেন আমি এটা বললাম,
তার কারণ এইটা আমার লাগবে আমাদের যে লাস্ট যে টপিকটা যেটা আমি ডিসকাস করছি, যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনটা কেমন ভাবে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। দেখো, আমি তোমাদেরকে বলেছি যখন আমি উপরের দিকে উঠছি, যখন আমি উপরের দিকে গেছি, তখন আমার ফোর্স কত হয়েছে? ফোর্স হচ্ছে কত? জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার জি এম বাই আর স্কোয়ার। এবার আমি যখন উপরে চলে গেছি, পৃথিবী থেকে উপরে উঠছি, ধরো পৃথিবী থেকে এইচ হাইট উপরে উঠেছি, ধরো এইটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আর, আমি আরো এইচ গেছি বাইরে, তখন কি হবে? তখন জি এম বাই আর এর জায়গায় কি লিখবো? আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। খুবই সিম্পল একটা জিনিস। তো সেইটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট করা যায় এখানে, যে কিরকম ভাবে মানে বাইনোমিয়াল থিওরেম যখন তোমরা পড়বে তখন হচ্ছে অ্যাপ্রক্সিমেট করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমি আর একটা ওয়ান নিয়েছিলাম, তো এটা দেখবে বইয়ে লেখা আছে, এম ও থাকতে পারে, কারণ ফোর্স হচ্ছে কি একটাই ফর্মুলা আমি বলেছি, জি এম এম বাই আর স্কোয়ার। তো আর এর জায়গায় আমি কি নেবো? আর প্লাস এইচ। তাহলে এবার যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই, তাহলে এম দিয়ে ভাগ করে দেবো, তাহলে তখন কি হবে? জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি লেখা যায়? এটাকে লেখা যায় জিএম বাই, এখানে যদি আমরা এই যে এই আরটা তো পৃথিবীর আর, তো এই আর স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিই, তখন কি হবে? এটাকে লেখা যায় ওয়ান প্লাস এইচ বাই আর, সেটার হোল স্কোয়ার। এবং এটা যেহেতু নিচে আছে, তো সেই কারণে এই জিনিসটা এরকম ভাবে লেখা যেতে পারে যে জিএম বাই আর স্কোয়ারটাকে বলা হয় নর্মাল জি, কারণ আমরা জানি যে যে জি এম বাই আর স্কোয়ার, এই জিনিসটাকেই বলা হয় জি, যেটা আমরা জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেটা হচ্ছে নর্মাল জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। তার মানে জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর, এটা টু দি পাওয়ার -2। এবারে যে বাইনোমিয়ালের যে থিওরেম আছে, সেই থিওরেমটা তোমাদের যদি জানার প্রয়োজন থাকে, মানে জিনিসটা আসলে এরকম ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার যদি এন হয়, আর এক্স যদি ভেরি ভেরি লেস দেন ওয়ান হয়, তখন এই জিনিসটাকে এরকম ভাবে লেখা যায় যে ওয়ান প্লাস এন এক্স প্লাস n into n minus 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 dot dot dot, মানে এরপরে এরকম ভাবে লেখা যাবে যে সরি প্লাস n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube, এরকম ডট 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 করে মানে অনেক রকম ভাবে লেখা যাবে। তো আমাদের এই যে জিনিসটা, সেই জিনিসটা কি হচ্ছে এখানে, যে যে -2 আছে, আমি তোমাদের এই ফর্মুলাটা এই কারণেই দেখালাম, কারণ দেখো এই যে এন জিনিসটা দেখো সামনে চলে এসছে, এবং পরের টার্ম গুলো যদি আমরা নেগলেক্ট করি, কারণ এমনি এক্স যে জিনিসটা সেটা একের থেকে অনেক ছোট, তার মানে একের থেকে যদি ছোট জিনিসের আবার স্কোয়ার করা হয়, সেটা আবার আরো ছোট হয়ে যাবে, তার কিউব করা হলে আরো ছোট হয়ে যাবে। তো সেই কারণে এই জিনিসটা যদি একের থেকে অনেক ছোট হয়েই থাকে, কেন? কারণ হচ্ছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু অঙ্ক করতে পারবে না এই জিনিসটা না জানলে। সেটা হচ্ছে যে এইচ যে জিনিসটা মানে কি, আমি যে আর থেকে যতটা উপরে গেছি, সেই ডিস্টেন্সটা আর এর থেকে অনেকটাই ছোট, এবং সেই কারণে এই এইচ বাই আর, এই যে পুরো পার্টটা, এই পার্টটা একের থেকে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এটা মাথায় রাখতে হবে সব সময়, যে এইচ বাই আর এটা যদি একের থেকে অনেক ছোট হয়, তখনই আমি একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেটা কি না, এই -2টাকে সামনে নিয়ে চলে আসতে পারি, এবং তার ফলে যে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে কি 1 - 2h বাই আর। তার মানে এই ফর্মুলাটা তখনই ইউজ করা যাবে যখন এইচ আর এর থেকে অনেক অনেক ছোট হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল এবার অঙ্ক দিচ্ছি তোমাদের, ধরো পরীক্ষায় যেটা আসবে, সেই অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই কনসেপ্টটা কতটা ইম্পর্টেন্ট ছিল। তোমরা এই অঙ্কটা এখন দেখতে পাচ্ছ, এই অঙ্কটা করে দেখাও যে কি করে এই অঙ্কটা করবে। যে পৃথিবী থেকে 3 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? পৃথিবীর যে রেডিয়াস, সেটা দেখো আর ইজ ইকুয়াল টু 6400 কিলোমিটার, আর বলছে যে 3 কিলোমিটার উচ্চতায় কত হবে অভিকর্ষজ ত্বরণ। তার মানে 3 কিলোমিটার হচ্ছে অনেক অনেক লেস দেন 6400 কিলোমিটার, কেজি না কিলোমিটার। তার মানে ওই যে যেটা আমি আগেরটায় বললাম যে এইচ বাই আর,
এই জিনিসটা কিন্তু 1-এর থেকে অনেক অনেক কম হবে। কারণ কত হবে এটা? এটা হবে 3/6400। এটা হচ্ছে 1-এর থেকে অনেক অনেক কম। তাহলে আমরা এই রকম জায়গায় ইউজ করতে পারি ওই ফর্মুলাটা। যে ফর্মুলাটা কি না, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তার মানে কি? তার মানে এখানে লিখে নি যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h বাই আর। তার মানে আমরা যদি এখানে এখানে যেমন অঙ্কে কি বলে দেওয়া আছে, অঙ্কে একটা জিনিস বলে দেওয়া আছে যে জি হচ্ছে 980, তার মানে এটা সিজিএস ইউনিটে করা হয়েছে। তো এখানে আমরা কি লিখবো, 980 ইন্টু 1 - 2 ইন্টু এটা কত বলেছে 3। এটা যেহেতু রেশিও, তার মানে এখানে কোনটা কি ইউনিট সেটা ইম্পর্টেন্ট না, মানে এখানে অনুপাত হয়ে যাবে। তো যদি ওপরেও কিলোমিটার থাকে নিচেও কিলোমিটার আছে, তার মানে সেগুলো কেটে যাবে। সুতরাং এখানে সিজিএস এসআইটা ইম্পর্টেন্ট নয়, কিলোমিটার কিলোমিটার কেটে গেল, সুতরাং ইউনিটটা ইম্পর্টেন্ট নয় এখানে। তার মানে এই জিনিসটা কি হবে, 980 ইন্টু 1 - 3×2=6 ডিভাইডেড বাই 6400। এই জিনিসটা করতে হবে। এবং 980 মাইনাস 980 ইন্টু 6 ডিভাইডেড বাই 6400, এটা কেটে গেল। তারপর কত হবে, এটা একটু কাটাকাটি করতে হবে, এবং কাটাকাটি করে যে উত্তরটা হবে, তোমাদের এখন ঘুম পেয়ে যাচ্ছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে, সুতরাং টাইমও হয়ে যাচ্ছে, সুতরাং এই কাটাকুটি করে যেটা হবে সেই জিনিসটা হবে উত্তর। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস, যে জিনিসটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এর পরের অঙ্কটা। এর পরের অঙ্কটা তোমরা দেখো, যে আমি যদি এরকম জিজ্ঞেস করি যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 4% হবে, মানে এতটাই বেশি ওপরে উঠে গেছে যে ভূপৃষ্ঠের মানের 4% হয়ে গেছে। মানে কতটা উপরে উঠলে যে এখনকার যে অভিকর্ষজ ত্বরণ, সেই ত্বরণটার থেকে 4% কম হবে। মানে 4% কম না, মানে সেই ত্বরণটা 4%, মানে 96% কমে গেছে, মানে কতটা উপরে উঠেছে। তার মানে তখন কি এই জিনিসটা ভ্যালিড হবে যে h/r ইজ লেস দ্যান 1? এই জিনিসটা কি ভ্যালিড হবে? এই জিনিসটা তখন কিন্তু ভ্যালিড হবে না। তাই, কারণ এখন হচ্ছে এইচ হচ্ছে অনেক বড়। তাই তখন যদি তোমরা ওই ফর্মুলাটা যেটা আগের ক্ষেত্রে ইউজ করেছি, এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে কিন্তু অঙ্কের উত্তর কোনোদিনই মিলবে না। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমি কি ইউজ করব, এই ক্ষেত্রে মানে অঙ্কের ফর্মুলা থেকে সব থেকে বড় কথা কনসেপ্ট, যেটা আমি বললাম, আমি একটাই জিনিস শিখে রেখেছি, সেটা হচ্ছে কি ফোর্স ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তার মানে অভিকর্ষজ ত্বরণ কত হবে, যে জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে জি। তার মানে আমার অভিকর্ষজ ত্বরণ মাস যদি একই থাকে, তাহলে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করছে কতটা ডিস্টেন্স আছে সেটার উপর। তাহলে আমি যদি স্পিডে করি, তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে পরের ক্লাসে বলবে যে জি ড্যাশ বাই জি কত হবে, যে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। কারণ কি, কারণ যতটা যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সঙ্গে উল্টো ভাবে বর্গের সাথে ব্যস্তানুপাতিক জি এর ভ্যালু। জি মানে কত, জি এম বাই আর স্কোয়ার। তার মানে জি ড্যাশ সমান হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তার মানে জি ড্যাশ বাই জি হলে কি হবে, এটা আর এটা কেটে যাবে, এবং এই জিনিসটা হয়ে দাঁড়াবে। এবং এখান থেকে আমরা কি বলছি, যে 4% হবে। কোয়েশ্চেনে কি বলছে, কতটা উচ্চতায় গেলে এই জি এর ভ্যালুটা 4% হবে। তার মানে জি ড্যাশ বাই জিটা কত হবে, 4/100। আগে যদি 100 থাকে তাহলে সেটা 4 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে কি হচ্ছে, যে আর স্কোয়ারটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, 1/1 প্লাস এইচ বাই আর, সেটার হোল স্কোয়ার। তার মানে কি হচ্ছে, 2/10 ইজ ইকুয়াল টু কি হবে, 1/1 প্লাস এইচ বাই আর। এবং এখান থেকে আমরা কি বের করতে পারি, যে 1 প্লাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে 5। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে বলো তোমরা, 4 × r। তার মানে আর সমান যদি আমরা ওখানে 6400 কিলোমিটার গুণ থাকে, তাহলে 4 × 6400 কিলোমিটার, মানে ভাবো পৃথিবীর যে রেডিয়াস, সেই রেডিয়াসের 4 গুণ উপরে যদি তোমরা উঠে যাও, তখন হচ্ছে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন
4% হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু তোমাদের ওই যে জিনিসটা ছিল, যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা কিন্তু কাজ করলো না। এই যে ফর্মুলাটা, সেটা কিন্তু সবার সঙ্গে কাজ করবে। তার মানে আমি যেটা বলতে চাইছি বারবার, তোমরা যদি একটা ফর্মুলা জেনে রাখো যে ফোর্স ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার, তাহলে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। কিন্তু তোমরা যদি অ্যাপ্রক্সিমেশনের কোনো ফর্মুলা মুখস্থও করো, তাহলে কিন্তু তোমাদের ভালো করে বুঝে মুখস্থ করতে হবে যে ওই জিনিসটা এক্স্যাক্টলি কোথায় কাজে লাগছে। যদি কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, সেই জিনিসটা মাথায় না থাকে, তাহলে কিন্তু যথেষ্ট প্রবলেম হবে। তার থেকে বরং এটা ভালো হয় যে তোমরা শুধুমাত্র নিউটন যে ফর্মুলাটা দিয়েছে, একদম পুরো মাদার ফর্মুলা সবার উপরে, সেটা হচ্ছে জিএমএম বাই আর স্কোয়ার, সেটা মনে রাখো, ব্যাস। আর বাকিটা হচ্ছে তোমার লজিক, তোমার কনসেপ্ট, তোমার কিরকম ভাবে প্র্যাকটিস করার ক্ষমতা, তার উপর ভিত্তি করে সমস্ত কিছু তোমরা কিন্তু করতে পারবে। চলো, আমার মনে হয় যে আমরা সমস্ত কিছু বলে ফেলেছি। এবং একই রকম ভাবে দেখো, যে ডেপথের সময় আমি যেটা বললাম, যে ডেপথের সময় কি হবে, যে জি হচ্ছে, এটার ক্ষেত্রে কোনো অ্যাপ্রক্সিমেশন কাজ হয় না, কারণ তুমি এমন নিশ্চয়ই কোনো ডেপথে ঢুকে যাবে না যেটা পৃথিবীর ব্যাসার্ধের 5 গুণ বেশি। এতটা ডেপথ তুমি ম্যাক্সিমাম কতটা ডেপথে যেতে পারো, যেটা পৃথিবীর রেডিয়াস। সুতরাং এখানে কোনো অ্যাপ্রক্সিমেশনের কোনো গল্প নেই। এখানে যেমন আমি কি বললাম, যে তোমরা দেখেছো যে ফোর্স যখন হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে, যে জি এম বাই এ কিউব ইন্টু আর, যেটা আমি একটু আগে দেখালাম, যে সেটা হচ্ছে লিনিয়ারলি হয়, মানে 0 থেকে এ অবধি হচ্ছে, এ হচ্ছে আমার যদি রেডিয়াস হয়, তখন লিনিয়ারলি ইনক্রিজ করে ফোর্স, এবং তারপরে ফোর্স যেরকম ভাবে চেঞ্জ হয়, অ্যাক্সিলারেশনও সেরকম ভাবেই চেঞ্জ হয়। তার মানে এটা দেখো লিনিয়ারলি, মানে এটা তো একটা কনস্ট্যান্ট ইনটু আর। তো এটা হচ্ছে, এটা যদি আমার ফোর্স হয়, তাহলে যদি আমি বলি যে আচ্ছা আচ্ছা, পৃথিবীর রেডিয়াসটাকে আমি যদি এ না বলে আর বলি, এটা বলতে সুবিধা হবে এই ফর্মুলাটা লিখতে। তো আমি যদি এখন বলি যে আমি এই ডেপথে নিচে নেমে গেছি, তখন এই আর এর জায়গাটা, এইটা কখন হয়, যখন আর ইজ লেস দেন আর, মানে পৃথিবীর রেডিয়াসের থেকে যখন ছোট হচ্ছে। তো আমি যদি বলি আর ইজ ইকুয়াল টু আমার আর মাইনাস এইচ, মানে কি, আমি একটা খনির ভেতরে ঢুকে গেছি, যে খনিটার হাইট হচ্ছে এইচ, তখন কি হবে, জি এম বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ। ঠিক আছে? তো এই জিনিসটা খুবই এই মানে সহজ। তো এখানে তোমরা কি করবে, যে এটাকে এরকম ভাবে লেখা যায়, যে ধরো জি এম বাই ধরো আর স্কোয়ার করলে, এবং আরেকটা আর কে তোমরা এখানে কাটবে বলে এর ভেতরে ঢুকিয়ে দিলে, দিয়ে তাহলে কি হলো, কেটে দিলে জি এম বাই আর স্কোয়ার ইন্টু কি করতে পারো, 1 মাইনাস এইচ বাই আর। তো এইটাই দেখো এখানে লেখা হয়েছে। জিএম বাই আর স্কোয়ারটাকে তো আমরা লিখতে পারি নর্মাল জি, আর এটাকে লিখতে পারি জি ড্যাশ বাই, মানে এইরকম ব্যাপার। তো তার মানে দেখো, তোমরা যদি জাস্ট নিউটনের ফর্মুলাটা জেনে রাখো, তাহলে সেখান থেকে তোমরা এটাও জেনে নিলে, এবং এখান থেকে এটাও পেয়ে গেলে। সুতরাং পুরো যে গ্র্যাভিটেশন, সেটা কিন্তু আমি একটা ফর্মুলা দিয়েই ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করছি। তো সেই একটা ফর্মুলা দিয়ে তোমরা এই ফর্মুলাটা হয় মুখস্থ করে রাখতে পারো, পরীক্ষা হলে কাজে দেবে। না মুখস্থ রাখলেও এটা করে ফেলা কিন্তু 1 মিনিটেরও কাজ না, মানে 30 সেকেন্ড লাগবে, যে ডেপথের জন্য কি ফর্মুলাটা হয়। তো এখান থেকে তোমরা একটা অঙ্ক করে নিতেই পারো, যে গভীরতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের গাণিতিক সমস্যা হিসেবে, যে ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের মানের 1/4 অংশ হবে। মানে এই যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কি দেখলাম আমরা, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তো এইচ এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে, যে নর্মাল এর ক্ষেত্রে যেমন 1/4 হবে ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। তো এইচ এর ভ্যালুটা কত? খুবই সিম্পল অঙ্ক। ঠিক আছে? এরপরের যে, মানে এটা খুবই একটা নর্মাল জিনিস, যে এরপরে অভিকর্ষজ ত্বরণ আরেকটা জিনিসের উপর নির্ভর করে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমাদের পৃথিবীর যে ঘুরছে বন 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 করে, তার জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্স, বা যেটাকে বলা হয় অপকেন্দ্র বল, যেটা একটা আসলে সিউডো ফোর্স। কেন সিউডো ফোর্স? কারণ আমি যদি বাইরে থেকে দেখি, তাহলে আমি দেখতে পাবো না যে কোনো অপকেন্দ্র বল কাজ করছে। কিন্তু আমি যদি পৃথিবীর মধ্যে বসে থাকি, তাহলে পৃথিবীর মধ্যে বসে থাকলে আমি দেখবো যে আমাকে কে বাইরের দিকে ঠেলছে রে বাবা, আমাকে তো কেউ বাইরের দিকে ঠেল, কিন্তু আমি ছিটকে যাওয়ার মতো একটা যেন হচ্ছে। সেই জন্য পৃথিবীর ফ্রেমটা ঘুরছে বলে, এটা হচ্ছে, এটাকে বলা হয়, এখন রাত হয়ে গেছে, আমি আর বেশি ডিটেলসে বলছি না। এটাকে বলা হয় হচ্ছে আহ এটা, এই ফ্রেমটার একটা ত্বরণ আছে। ঠিক আছে? তো এই ত্বরণ থাকা যে ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে
সেই ফ্রেমের মধ্যে থেকে যদি কোনো নিউটনের ফোর্সের ল বা সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হয়, তখন তোমাকে একটা সিউডো ফোর্স ঢোকাতে হবে ওর মধ্যে, না হলে তুমি বুঝতে পারবে না, তুমি এটা কাজ করতে পারবে না। এই নিয়ে আমি পরে একটা না হয় পরে বলবো। তো এই যে অপকেন্দ্র যে বলটা, যেটা তোমরা সার্কুলার মোশনে পড়েছো, যেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর হয়, এম ওমেগা স্কোয়ার আর, সেই জিনিসটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে, আমি একটা এঁকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের আইডিয়াটা অনেক ক্লিয়ার হবে এবং আমাদের লেকচার আজকের মতো এখানেই শেষ হবে। ধরে নাও কোনো একটা অক্ষাংশ আছে যেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষরেখা। সেইটার 45 ডিগ্রি অক্ষরেখার মানে কি? মানে হচ্ছে এটা পৃথিবীর যে তল সেটার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সেটাকেই 45 ডিগ্রি অক্ষরেখা বলে। সেই কারণে মেরুটাকে বলা হয় 90 ডিগ্রি এবং নিরক্ষরেখাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ঠিক আছে, এবার এইখানে তো পৃথিবীটা ঘুরছে, এই সার্কেলটা বরাবর পৃথিবীটা ঘুরছে, এবং এই যে সার্কেল, সেই সার্কেলের রেডিয়াস বা তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ হচ্ছে এটা। এবার এই যে একান্তর কোণের যে একটা ফর্মুলা আছে, যে এইটা যদি হয় হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমার এই কোণটাও কত হবে? 45 ডিগ্রি। এই কোণটাও হবে কত? 45 ডিগ্রি। এবার এই কোণটা যদি 45 ডিগ্রি হয় আর এইটা যদি রেডিয়াস হয় আমার পৃথিবীর আর, তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে এটা বলতে পারি এই যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা কত হবে? সেই ডিসটেন্সটা হবে আর কস থিটা। ঠিক আছে, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত হবে? আর কস থিটা। বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবে, তোমরা আবার ভালো করে পড়বে, পড়ে পরের ক্লাসটা কবে হচ্ছে? পরশুদিন। পরের ক্লাসটা পরশুদিন হচ্ছে, এবং পরশুদিন তোমরা আমাকে ডিটেলসে খুঁটিয়ে প্রশ্ন করবে এবং তোমাদের মাথায় পুরো ঢুকিয়ে নেবে জলের মতো ক্লিয়ার, যেন একটা ফর্মুলা থেকে আমি পুরো গ্র্যাভিটেশনটা লিখতে পারি গড়গড় করে। সেই রকম জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলেই সমস্ত কিছু রেডি। তো এই যে আর কস থিটা যে আমার রেডিয়াস, সেই রেডিয়াসের ভিত্তিতে, সেই যে রেডিয়াস নিয়ে ও যদি ওমেগা স্পিডে ঘোরে, তাহলে এম ওমেগা স্কোয়ার, মানে এখানে যদি একটা মাস থাকে এম, তাহলে তার ওপর প্রযুক্ত অপকেন্দ্র বলটা কত হবে? এম ওমেগা স্কোয়ার আর হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমার আর হয়ে গেছে আর কস থিটা, তার মানে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে। এবার আমার এর সাথে যে ফোর্সটা কাজ হচ্ছে সেইটা আমি এখানে লিখি, সরি। তো আমার ফোর্স কত ছিল? জি এম এম বাই আর স্কোয়ার। তো এখন আমাকে কি করতে হবে? আমাকে ওই যে অপকেন্দ্র বলটা হচ্ছে, সেই অপকেন্দ্র বলটা এখান থেকে মাইনাস করে দিতে হবে, তাহলেই হচ্ছে আমার ঝামেলা মিটে যাবে। তার মানে কি এম এম না সরি হ্যাঁ এম ওমেগা স্কোয়ার আর, যে ফর্মুলাটা ধরে নেওয়া হচ্ছে এটা নিরক্ষরেখায় আছে, নিরক্ষরেখায় থাকলে এটা হবে, না হলে কি হবে? আর কস থিটা হবে। যে ফর্মুলায় থাকবে, যে মানে যেরকম জায়গায় থাকবে সেরকম। এটা হয়ে যাচ্ছে আমার টোটাল ফোর্স, এবং এইটা যদি হয়ে যায় আমার টোটাল ফোর্স, তাহলে আমাকে কি করতে হবে? যে এর অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে ওটাকে মাস দিয়ে ভাগ করে দিতে হবে। ওটাকে মাস দিয়ে ভাগ করে দিলে কি হবে? যে জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, খুবই সিম্পল ব্যাপার। তার মানে জিএম বাই আর স্কোয়ার, এই জিনিসটাকে আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে নর্মাল আমাদের জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। দেখবে এইটাই হচ্ছে আমাদের নতুন জি। তার মানে যেরকম ভাবে পৃথিবীটা ঘুরছে, তুমি কোন জায়গায় আছো তার উপর ভিত্তি করে তোমার অ্যাক্সিলারেশন, তোমার ফোর্স, সেই সমস্ত কিছু চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা জিনিস। তোমাদের কোথায় কি প্রবলেম আছে, আজকের ক্লাস এখানেই, আমি আর নতুন কিছু বলবো না। কিন্তু তোমরা আমাকে বলো যে তোমাদের এই যে এরকম ভাবে যে পড়ানোর জিনিসটা, সেই জিনিসটা ভালো লেগেছে কি ভালো লাগেনি, বা কি করলে আমি আরো বেশি ইমপ্রুভ করতে পারবো, যাতে তোমাদের আরো বেশি সুবিধা হয় পুরো ব্যাপারটা। ঠিক আছে, আমার পড়ানো এখানেই শেষ। কিরকম লেগেছে সেটা আমি জানতে চাইবো, তোমরা কমেন্টেও বলতে পারো বা মুখেও বলতে পারো। মুখে বললে সুবিধা হয়, তার কারণ আমি এতক্ষণ ধরে বকবক করলাম। পরের দিন হচ্ছে তোমাদের যে শিডিউলটা দেওয়া হয়েছে, সেই শিডিউলটা অনুযায়ী আমি আবার মানে পরের দিনের যে স্যাটেলাইট মোশন, সার্কুলার মোশন, সেই জিনিসটা হলেই আমাদের পুরো গ্র্যাভিটেশন শেষ হয়ে যাবে। কিন্তু আজ তো কিছু না, কালকে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে আমি যেরকম ভাবে বললাম, মানে দেখো এখানে কিন্তু কোনো বই থেকে যেরকম ভাবে লেখা আছে সেই জিনিসটা করে সেই রকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কিরকম ভাবে মানে জিএমএম বাই আর স্কোয়ার থেকেই আমি কি কি করলাম সেটা একটু রিভাইজ করে নিই।
gmm/r² থেকে আমি কি করলাম, যে প্রথমে আমি বললাম যে আমাদের নিউটন সাহেব একটা ফর্মুলা বলেছিলেন, যে ফর্মুলাটা তিনি দেখেছিলেন যে কিরকম ভাবে সমগ্র আমাদের গ্রহ এবং সমস্ত কিছু চলছে। সেখান থেকে তিনি বললেন যে তার তৃতীয় সূত্র ইউজ করে যে সমস্ত কিছুই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং সেই প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি বললেন যে ঠিক আছে, তাহলে তার এক একটা মাসের উপর ভিত্তি করে তার অ্যাক্সিলারেশন এক এক রকম হবে, কিন্তু ফোর্স হচ্ছে একই হবে দুটো। আমি মানে একজন অন্যজনকে যে ফোর্স দেবে, অন্যজনও সেই জনকে একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া দেবে। এবং তারপরে আমরা কি ডিসকাস করলাম যে বিভব কাকে বলে, বিভব কাকে বলে সেটা ডিসকাস করলাম, এবং তারপরে আমরা ডিসকাস করলাম যে অভিকর্ষজ যে মহাকর্ষীয় বিভব যেটা, সেটা কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি, এবং আমরা বুঝলাম যে কাজ করাটাই হচ্ছে এনার্জি হিসাবে স্টোর থাকে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে। ফোর্স ফিল্ড কাকে বলে সেটা আমরা দেখলাম যে একটা সমগ্র স্পেসের মধ্যে যে ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে স্টোর হয়ে আছে। সেই রকম ভাবেই মহাকর্ষীয় বিভব কাকে বলে সেটাও আমরা বুঝলাম। এবং কাজ করাটাকে যেহেতু কন্টিনিউয়াস একটা প্রসেস এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফোর্স, তাই সেই কাজটা করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে, এবং যেহেতু বলের দিকেই কাজটা আমরা করছি, তাই আমাদেরকে যে কাজটা হচ্ছে সেই কাজটাকে বলা হচ্ছে নেগেটিভ কাজ। যদি বলের বিরুদ্ধে কাজ করা হয় সেটাকে বলা হয় পজিটিভ কাজ। এবং সেখান থেকেই আমরা একটা গাণিতিক সমস্যা করলাম, এবং এটাই দেখলাম যে কাজকে নর্মাল স্কেলার কোয়ান্টিটির মতো গুণ করে দেওয়া যায়, কারণ আমরা জানি যে কাজ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এখানে একটা ডট প্রোডাক্ট করা হচ্ছে, ফোর্স ডট ডিস্টেন্স, এবং তোমরা সকলেই জানো যে ডট প্রোডাক্ট করলে যে জিনিসটা হয় সেটা একটা স্কেলার কোয়ান্টিটি তৈরি হয়, এবং স্কেলার কোয়ান্টিটিতে নর্মাল 1 2 3 4 যেরকম যোগ করা হয় সেরকম যোগ করে দেওয়া যায়। তো যেহেতু সেরকম যোগ করে দেওয়া যায়, সেই কারণে তুমি 5টা কাজ বলের জন্য, বা 5টা 6টা 7টা 8টা বিভিন্ন ধরনের মাসের জন্য বিভিন্ন ধরনের কাজ তোমরা যোগ করে দেবে, এবং যোগ করে দিলেই টোটাল কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল বা বিভব, মহাকর্ষীয় বিভব, সেটা তোমরা পেয়ে যাবে। এবং তারপরে একটা অন্যরকম অঙ্ক করলাম, যে এমন একটা বিন্দুতে আমরা পোটেনশিয়াল বের করার চেষ্টা করলাম যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0, এবং ক্ষেত্র প্রাবল্য কেন 0 হবে সেটা আমরা ডিসকাস করলাম, যে এমন যদি মাঝামাঝি কোনো একটা বিন্দু থাকে, বা ধরো ত্রিভুজের মাঝখানে বা একটা চৌকো জিনিস আছে তার মাঝখানে কোনো বিন্দু থাকে, সেখানে চারদিক থেকে যেহেতু সমান বল কাজ করছে, তাই সেখানে গ্র্যাভিটেশনাল ক্ষেত্র প্রাবল্য 0, যেটা আমি পরেও একটা জায়গায় ডিসকাস করলাম, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রেও কিন্তু ক্ষেত্র প্রাবল্য 0, কারণ তুমি যদি কেন্দ্রে চলে যাও তাহলে তোমার চারপাশে একটা সিমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন থাকবে, সিমেট্রিক ভরের ডিস্ট্রিবিউশন থাকবে, এবং সেই কারণে সেখানে তোমার ক্ষেত্র প্রাবল্যটা 0 হবে। ঠিক সেরকম ভাবেই তোমাকে কিরকম ভাবে কোন জায়গায় ক্ষেত্র প্রাবল্য 0 সেটা বের করা আমরা শিখেছি, এবং সেই জায়গাটা যেই বেরিয়ে পড়েছে, তাই সেই জায়গাতে আমরা বিভব বের করতে পারবো, কারণ বিভব বের করা অলরেডি শিখে নিয়েছি। এবং তারপরে আমরা দেখেছি যে ত্বরণ কাকে বলে। ত্বরণ কিছুই না, আমরা আগেই নিউটনের সূত্র পড়েছি যে ফোর্সকে মাস দিয়ে ভাগ করে দিলেই সেটাকে ত্বরণ বলা হয়। তাই গ্র্যাভিটেশনাল ফোর্সকে কোনো মাস দিয়ে ভাগ করে দিলেই সেই জায়গাটার মানে সেই মাসটার ত্বরণটা আমরা বুঝতে পারবো। এবং তারপরে আমরা দেখলাম যে ত্বরণ কিরকম ভাবে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে, বিভিন্ন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে তার মাস এবং তার রেডিয়াসের উপর ভিত্তি করে তার ত্বরণটা ডিফারেন্ট হয়, এবং সেই জিনিসটা ধরো বিভিন্ন গ্রহের ক্ষেত্রে আমরা কিছু অঙ্ক বা এক্সাম্পল করে নিলাম। এবং তারপর আমরা দেখলাম যে এই যে পৃথিবীর বিভিন্ন উপরে উঠলে এবং নিচে নামলে এই যে ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির কিরকম পরিবর্তন হয়, এবং আমরা এটা দেখলাম যে ম্যাক্সিমাম হয় হচ্ছে আর যে রেডিয়াস, সেই রেডিয়াস, এখানে ছবিটা কোথায় আঁকলাম ভুলে গেছে, আরেকবার দেখিয়ে নিই, যে আর যে যদি আমার রেডিয়াস হয় তাহলে এইখানেই ম্যাক্সিমাম হবে আমার ক্ষেত্র প্রাবল্য, এবং এইখানেই হবে আমার ম্যাক্সিমাম জি, এবং তারপরেও এটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এইখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্ষেত্র প্রাবল্য হচ্ছে, এবং সেখান থেকে কিরকম ভাবে বাইরের দিকে গেলে ক্ষেত্র প্রাবল্য কমে এবং অ্যাক্সিলারেশন কমে, এবং কিভাবে ভেতরের দিকে এলেও ক্ষেত্র প্রাবল্য কমে এবং অ্যাক্সিলারেশন কমে, সেই দুটো জিনিস দেখলাম। এবং পৃথিবীর ঘূর্ণনের কি প্রভাব, সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখলাম। তাই আমরা যে টোটাল যে জিনিসটা ডিসকাস করলাম, সেই টোটাল জিনিসটা তোমরা যখন না দেখে পুরো লিখতে পারবে গড় গড় করে, তখন তোমরা বুঝে যাবে যে তোমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং বুঝতে না পারলে তোমরা পরের ক্লাসে আমাকে ঠিকঠাক করে কোয়েশ্চেন করবে। তোমরা এখন ভালো করে কালকে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করবে, এবং আশা করি তোমাদের এই পার্টে কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে, তো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে গুড নাইট, অনেক রাত হলো, এবার ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, টাটা, গুড নাইট স্যার। গুড নাইট।
ওই এই দুজন বোধহয় মিটিং এই ঘুমিয়ে গেছে। কে? আছি ও আমরা আচ্ছা আছি আচ্ছা, আমি ভাবলাম যে তোরা ঘুমোচ্ছিস। আমরা আছি বাহ বাহ বাহ, ঠিক আছে চল, টাটা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ।